ইন্দ্রাণী শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। কালকে যেই পার্টটা পড়ছিলাম সেটা হলো ওই ফটোইলেকট্রিক এফেক্টের সমস্ত জিনিসগুলো, থিওরিগুলো জেনেছিলাম যে যখন লাইট একটা কোনো সারফেসের উপরে পড়ছিল তখন সেইখান থেকে ইলেকট্রনস এমিট হচ্ছিল। এবং তার জন্য বিভিন্ন অরবিটের এনার্জি যেহেতু বিভিন্ন রকমের, তো তাকে বার করতে গেলে বিভিন্ন এনার্জি দিতে হচ্ছিল, এবং কারোর কাছে বেশি বেশি পরিমাণের এনার্জি বেঁচে থাকছিল, কারোর কাছে কম পরিমাণের এনার্জি বেঁচে থাকছিল, যেই কারণে তাদের কাইনেটিক এনার্জিটাকে নিয়ে এসে বেরোচ্ছিল, সেটা কারোর জন্য বেশি ছিল, কারোর জন্য কম ছিল। এইগুলো আগের দিনকে দেখেছিল। আজকে এই কনসেপ্টটা কি দেখবো, বেসিক্যালি এই যে কনসেপ্টটা হয় না, এটা বেসিক্যালি কিছুই না, কনজারভেশন অফ এনার্জি থেকে আসে। এবার বলা হয় কি যে ধরো তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জিকে দিলে, আমি বললাম যে সাপোজ তুমি একটা অ্যামাউন্টের এনার্জিকে তুমি দিয়েছো, এই অ্যামাউন্টের এনার্জিটা যখন কোনো একটা সারফেসের ওপর পড়বে সেই সময় সেই সারফেসটাতে সেটা দুটো কাজে ব্যবহৃত হবে। একটা হলো এর একটা পোর্শন, তার যে ওয়ার্ক ফাংশন, যেটাকে ফাই দিয়ে বলা হয়, এটাকে বলে ওয়ার্ক ফাংশন, এই পরিমাণ এনার্জি প্রোভাইড করার জন্য সাপ্লাই হবে। তো মাথায় কোয়েশ্চেন আসে যে ওয়ার্ক ফাংশন জিনিসটা কি? ওয়ার্ক ফাংশন জিনিসটা হলো যে প্রত্যেকটা মেটালের সারফেস থেকে আমি যদি ইলেকট্রনকে এমিট করাতে চাই, প্রত্যেকের বিভিন্ন রকমের এনার্জি থাকে। মানে ধরো আজকে আমি বললাম যে তুমি বাজারে যখন যাবে বিভিন্ন শাকসবজি বা জিনিসপত্র তুমি কিনতে পারবে, কিন্তু বিভিন্ন শাকসবজি আর জিনিসপত্রের দামও বিভিন্ন রকমের হয়। কারোর ক্ষেত্রে সেটা কম দাম মনে হয়, কারোর ক্ষেত্রে আমাদের মনে হয় সেটা বেশি দাম। তো ডিপেন্ড করে যে তুমি কী কিনতে গেলে তার উপরে। সেম কাজ এখানেও তুমি বলতে পারো, যখনই তুমি কোনো একটা মেটালের ওপরে তুমি এনার্জিকে ইনসিডেন্ট করালে, সেই সময় সেই মেটালের থেকে ইলেকট্রন বার করতে গেলে মিনিমাম কত পরিমাণ এনার্জি দরকার, সেই এনার্জিটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন, যাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি। তো এই এনার্জি যদি সে ফাই অ্যামাউন্টকে নিয়ে নেয়, তার মিনিমাম এনার্জিটাকে লাগবে তাকে এক্সাইট করার জন্য, বাকি যেই পরিমাণ তার কাছে পড়ে থাকবে সেই পরিমাণ এনার্জি নিয়ে সে বাইরে বেরোবে, এবং সেটা হলো তার কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়ে যাবে। তো যথারীতি এই থেকে যদি আমি ফাইটাকে মাইনাস করে দিই, এই যে পরিমাণ এনার্জি পড়ে থাকলো এটাই তাকে কাইনেটিক এনার্জি প্রোভাইড করবে। এই এনার্জিটা তাকে কাইনেটিক এনার্জি প্রোভাইড করবে। তো এইখান থেকে আমরা বলতে পারি যে যেটা আছে, যেটাকে আমি দিলাম যে এই পরিমাণ এনার্জি, দ্যাট ইজ ইকুয়াল টু ফাই প্লাস কাইনেটিক এনার্জি। বা চাইলে আমি এরকমও বলতে পারি যে যে কাইনেটিক এনার্জি নিয়ে সেটা বেরোলো, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে যে ইলেকট্রনটা বেরোলো, মানে আউটার অরবিটের যে ইলেকট্রনটা, তার জন্য আমি বলতে পারি যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম দ্যাট ইজ ইকুয়াল টু যেই পরিমাণ এনার্জি আমি দিলাম মাইনাস ফাই। তো এটাকে আমি এরকমভাবে বলতে পারি যে মানে কত হয় না, এইচ নিউ। তো আমি এটাকে এরকমভাবে লিখতে পারি যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু মানে কত, এইচ ইন্টু নিউ, মানে যেই ফ্রিকোয়েন্সি দিলাম মাইনাস ওয়ার্ক ফাংশনের জন্য যেই পরিমাণ ফ্রিকোয়েন্সি দরকার, ফাই নট। তো এই যে ফ্রিকোয়েন্সিটা, মানে সরি নিউ নট, এই যে ফ্রিকোয়েন্সিটা, এই নিউ নটটাকে বলা হয় থ্রেশ হোল্ড ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা বলবো থ্রেশ হোল্ড ফ্রিকোয়েন্সি। এটা কি, এই নিউটা হলো আমি যেই পরিমাণ এনার্জি দিলাম তার ফ্রিকোয়েন্সি, আর এটা হলো কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জিটাকে আমরা এরকমও লিখতে পারি, আমরা জানি যে কাইনেটিক এনার্জি মানে হচ্ছে ইন্টু স্টপিং পোটেনশিয়াল। তো এটাকে এইভাবেও লেখা যায়। তো এই থিওরিটা আর কি আসে বেসিক্যালি, এটাকে বলে কনজারভেশন অফ এনার্জি। সেইখান থেকে আমরা ডিভাইড করি যে কীভাবে কীরকমভাবে কি এনার্জি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যখন আমি একটা কোনো সারফেসের মধ্যে এনার্জিকে ইনসিডেন্ট করালাম। ব্যাপারটা বোঝা গেল? তো লিখে নাও এখানটাতে। তুমি চাইলে কাইনেটিক এনার্জি মানে আবার এটাও বলতে পারো, কাইনেটিক এনার্জি, তো তার মানে তুমি বলতে পারো হাফ ইন্টু এম অফ দ্য ইলেকট্রন, যে ইলেকট্রনটা বেরোলো, ইন্টু যেহেতু ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির কথা বলছি তাহলে তার স্পিডটাও হবে ম্যাক্সিমাম, সো হাফ এম ভি ম্যাক্স এটার স্কোয়ার। এইগুলো হলো সমস্ত জিনিসটা। তো ঝটপট লিখে নাও, তারপর বাকি পোর্শনগুলোতে আবার আমি আসছি।
লেখা হলে বলবে কিন্তু। WBJ নোটিফিকেশন বেরোলো সম্ভব, আমি শুনছিলাম যে রিসেন্টলি কবে তো বেরোবে এরকমভাবে। তোমরা কি কেউ দেখেছো হ্যাঁ স্যার। WBJ? বেরিয়ে গেছে? হ্যাঁ, কবে দিয়েছে এক্সামটা? এক্সাম এপ্রিলে 30 তারিখ। কবে? এপ্রিল। এপ্রিলে। বিটস পিলানি বলে একটা পরীক্ষা হয়, বিটস BITS পিলানি, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স। পারলে ওই পরীক্ষাটার কিন্তু ফর্মটা ভরো। ইঞ্জিনিয়ারিং কলেজের এই পরীক্ষা, ওটা বিটেকের জন্য, বিটেক না BE দেয় সম্ভবত, একই ব্যাপার দুটো, শুধু নামটা আলাদা। কিন্তু কলেজটা কিন্তু খুবই ভালো কলেজ, বিটস পিলানি। একবার অ্যাপ্লাই করো, ঠিক আছে? একবার নেটে সার্চ করে নাও যে ফর্ম এখনো অবধি বেরিয়েছে কি না, না বেরোলে কবে নাগাদ বেরোয়, লাস্ট ইয়ার থেকে তো দেখলে হবে না, মানে তার আগে কবে বেরোতো, দিয়ে ওইটাকে অ্যাপ্লাই করতে পারো কিন্তু বিটস পিলানি। এখনও হয় পরীক্ষাটা। খুব ভালো কলেজ কিন্তু, খুবই ভালো কলেজ, মানে টপ 10-এর মধ্যে চলে আসে ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে। আর ইন্দ্রাণীর কি নার্সিং ফার্সিং কেরিয়ারগুলো ভালো লাগে তোমার? না স্যার, নার্সিং আমার কোনো ইচ্ছা নেই আপাতত। তাই না? মানে তুমি ধরো যদি নিটটা না হয় তাহলে তুমি কোনটা নেবে? মানে স্যার, জেনারেল। না হলে আমার ইচ্ছা আছে আইজারের পরীক্ষাটা দেবো তো, হ্যাঁ। তো ওই লাইনে যাওয়ারই, রিসার্চের লাইনে যাওয়ারই ইচ্ছা আছে। কোনটা, কোন পরীক্ষা দেবে বললে? আইজারের পরীক্ষাটা। আচ্ছা, ঠিক আছে, ভালো। তো রিসার্চের লাইনে যদি তুমি যাও, আমি বলবো যে তুমি সেই ক্ষেত্রে কয়েকটা পরীক্ষার আমি নাম বলছি, সেইগুলোতেও তুমি অ্যাপ্লাই করবে। সেটা হলো, লিখে নাও, JNUর যে পরীক্ষাটা হয়, JNU ইউনিভার্সিটিতে, ঠিক আছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লির, যেটা ওখানকার পরীক্ষাটা। নেক্সট হচ্ছে BHUর যে পরীক্ষাটা হয় BHUতে, ওটা JNU BHU, ঠিক আছে। আর একটা হচ্ছে দিল্লি ইউনিভার্সিটির। এই তিনটের পরীক্ষা যেন অবশ্যই দিও, বিশেষ করে যদি BHU আর JNU পাও সায়েন্সের স্ট্রিমগুলোতে, খুব ভালো। কারণ এদের কিন্তু অ্যাকাডেমিক্স খুবই সাংঘাতিক হয়, বুঝতে পেরেছো? এবং অ্যাকাডেমিক্সের সঙ্গে সঙ্গে যেটা হয়, একটা কলেজের মধ্যে এরা অলরাউন্ড ডেভেলপমেন্টটা তোমার হয়ে যায়, বুঝতে পারলে? এবং তুমি রিসার্চের লাইনে নাও যদি যাও, তুমি যদি ভাবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের দিকে কোনোভাবে যাবে আমাদের সরকারের, সো সেই ক্ষেত্রে তার জন্য কিন্তু সাংঘাতিক হেল্প হয়ে যায় এইসব জায়গাগুলো থেকে। এবং এই কলেজগুলো খুবই রেপুটেটেড কলেজ, তো এইগুলোতে অ্যাপ্লাই করতে পারো, খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো এইগুলোতে। কারণ কলকাতায় যাদবপুর ইউনিভার্সিটি তো আছেই, ওটা হলে তো খুব ভালো হবে, যাদবপুরটা ভালো। স্কটিশ চার্চ, সেন্ট জেভিয়ার্স এইগুলোও ভালো, কিন্তু এখানে প্রবলেম এটা হয়ে যায় যে এদের অটোনোমাস অ্যান্ড প্লাস প্রাইভেট, তো টাকাটা অনেকটা বেশি হয়ে যায়। যেখানটাতে BHU অ্যান্ড JNUতে টাকা পয়সা কিন্তু খুব কম, অত টাকা পয়সা মোটেই লাগে না, কারণ এটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারের কলেজ এগুলো। আচ্ছা হ্যাঁ, নেক্সট হচ্ছে CUCETটা একবার দেবে, বুঝতে পারলে? CUCET যেটা, যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে গ্র্যাজুয়েশন করার জন্য যে পরীক্ষাটা এখন দিতে হয়, কমন এন্ট্রান্স টেস্ট হয়ে গেছে। তো আমি জানি না বিশ্বভারতীতে এখন আলাদা করে নেয় কিনা, আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলে একটাই আছে, সেটা হলো বিশ্বভারতী। তো সেখানটা তো অ্যাপ্লাই করে দেখতে পারো, ওখানে গ্র্যাজুয়েশনের জন্য সম্ভবত এখন আর হবে না, তবু দেখতে পারো। আমি ঠিক কনফার্ম নয়, কারণ যদি CUCET হয়ে গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ওটাকে দিয়েই কিন্তু ওটাকে ফুলফিল করবে, বুঝতে পেরেছো? তো একবার তবু খোঁজ নিয়ে নিও নিজেরা। কিন্তু এই আচ্ছা। এক্সামগুলো যেগুলো বললাম এইগুলো দেবে এদের রেসপেক্টিভ সাবজেক্টের ওপরে, এবং তার সঙ্গে কিছু এক্সট্রা সাবজেক্ট ওরা যেটা বলে দেয়, তো তুমি দেখতেই পাবে, তার উপরে পরীক্ষা নিরীক্ষা নেয় এরা, এবং তারপর কাউন্সেলিং স্টার্ট করে। এবং রিসার্চের জন্য বা জেনারেল স্ট্রিম নিয়ে পড়ার জন্য এইগুলো খুব ভালো জায়গা, খুবই ভালো জায়গা, ঠিক আছে? এইগুলো দেখবে, ট্রাই করবে। চলো, এবার আমি চলে আসছি পরের পার্টটাতে। তো এখানটাতে এবার আমি যে নিউ যে জিনিসগুলোকে লিখলাম, দেখো আমি চাইলে না এটাকে ল্যামডা দিয়েও বলতে পারতাম, এরকমভাবে বলতে পারতাম যে আমি বলতে পারতাম যে কাইনেটিক এনার্জি এর মানে ম্যাক্সিমাম যেটা, এর মানে আমি বলতে পারতাম যে এইচ নিউ, এটাকে আমি বলতে পারতাম HC বাই ল্যামডা মাইনাস HC বাই ল্যামডা নট। তো এই ক্ষেত্রে ল্যামডা নট যেটা হয়, এটাকে বলা হয় থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, বুঝতে পারলে? এই হলো ঘটনাটা। এটাকেও লিখে নাও, যদি ল্যামডার টার্মে দেয় তখন তুমি ওইটাকে ইউজ করবে, আর যদি ফ্রিকোয়েন্সির টার্মে দেয় তখন তুমি ওইটাকে ইউজ করবে।
কারোর কি আবার রিপিট করার ইচ্ছা আছে নাকি অব্যদীপ বা ইন্দ্রাণীর, যে আবার একবার ট্রাই করব 1 বছর? স্যার ইচ্ছা আছে, যদি না হয় তখন। রিপিটটা করতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমি একটা জিনিস বলে দিচ্ছি, নিজে বুঝে শুনে করবে। যখন তুমি নিটের পরীক্ষাটা দিতে যাবে, যেমন অভ্রদীপকে বলছি, যেমন যখন তুমি নিট বা যেই দিতে যাবে, তখন দেখবে পরীক্ষা হল থেকে বেরোনোর পরে একটা বোঝা যায় যে এই পরীক্ষাটা আমার পক্ষে ক্লিয়ার করা সম্ভব কি সম্ভব না, এটা কিন্তু স্পষ্টই বোঝা যায় যখন তুমি পরীক্ষার হল থেকে বেরোবে। তো তুমি তারপর ডিসাইড করবে যে তুমি সত্যি করেই কি এইটার ওপর যেতে চাও, নাকি তুমি এই বছরটা ওখানে না দিয়ে অন্য কোথাও অ্যাপ্লাই করতে চাও। বুঝতে পারলে? কারণ হতে পারে যে তোমার কেরিয়ারটা এমন নয় যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যেই রেস্ট্রিক্টেড থাকে, পৃথিবীতে অনেক কেরিয়ার আছে যেগুলো অনেক ভালো ভালো অপরচুনিটিস দেয়, এই শুধুমাত্র এই দুটোর মধ্যে জীবনটা থাকে না। কিন্তু মানুষের ধারণাটা এমন হয়ে গেছে এখন, সেই কারণে সবার মনে হয় যে মেডিকেল বা বিটেকই করতে হবে, ওটা একদমই নয়। তো যাই হোক, মোট কথা নিজেরা দেখে নেবে, বুঝে নেবে যে তোমার কীরকম লাগছে, তোমার কনফিডেন্স আসছে কিনা যে হ্যাঁ আমার পক্ষে পারা সম্ভব এই এক্সামটা। যদি পারা সম্ভব মনে হয় তখনই চেষ্টা করো যে আবার আমি রিপিট করব, ঠিক আছে? না হলে যেই স্ট্রিমটাকে তুমি চুজ করবে সেই স্ট্রিমটাতে নিজের 100% দেবে, দেখবে কেরিয়ার অটোমেটিক্যালি তৈরি হয়েই যাবে, কোনো অসুবিধাই হবে না। চলো, এইটা হয়ে গেল আমাদের এই পোর্শনটা, মানে ফটো ইলেকট্রিক এফেক্টের সমস্ত থিওরিটিক্যাল পোর্শনটা। এটা এবার আমি যে থিওরিটা পড়াবো সেটা হলো ম্যাটার ওয়েভের পোর্শনটা। তো ম্যাটার ওয়েভ জিনিসটা কী দেখো, ম্যাটার ওয়েভ জিনিসটা হলো, তুমি ভেবে দেখো, আমরা যখন বলি যে E=mc², মানে যদি কোনো একটা মাসকে আমি সম্পূর্ণ ইউজ করি, তার এনার্জিটা যেটা বেরোবে দ্যাট উইল বি ইকুয়াল টু mc²। সেমভাবে আমি বলতে পারি যদি আমি এনার্জিকে ইউটিলাইজ করি সেই ক্ষেত্রে সেটা মাসের মধ্যে কনভার্ট হবে। কেউ বলতে পারবে এনার্জি থেকে মাস কীভাবে কনভার্ট হয়? কোনো এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবে আমাকে? যে আমি এনার্জি, যেমন আজ অব্দি আমরা মাস থেকে এনার্জি দেখেছি, কয়লাকে পুড়িয়ে দিলাম, কোনো জিনিসকে জ্বালিয়ে দিলাম, সেখান থেকে এনার্জি তৈরি হলো, সেটা আমরা জানি। কিন্তু এনার্জি থেকে মাস, এইটা কোনোভাবে কেউ বলতে পারবে? কোনো একটা এক্সাম্পল দিয়ে আমাকে পারবে কি? তোমরা তো ভাবুনি জিনিসটা সেইভাবে, কিন্তু তোমার চোখের সামনে এই জিনিসগুলো ঘটে, এনার্জি থেকে মাসের মধ্যে কনভার্ট হয়। ইভেন আমরা নিজেরা কনভার্ট হয়েছি এনার্জি থেকে মাসের মধ্যে, বলতে পারবে কেউ? আমি খুব বেসিক একটা এক্সাম্পল দিচ্ছি বায়োলজির পার্সপেক্টিভ দিয়ে। যখন একটা কোনো গরু, ছাগল, পশু পাখি, কুকুর, বিড়াল, মানুষের ক্ষেত্রেও যত জীবজগতের প্রাণী আছে তাদের ছানাপোনা যেগুলো তৈরি হয়, তাই না, বাচ্চা কাচ্চা যখন আসছে, তুমি ভেবে দেখো, একটা থেকে প্যাটার্নাল বডি, একটা থেকে ম্যাটার্নাল বডি, দুটো গ্যামেটস থাকে, স্পার্ম অ্যান্ড ওভাম, ফিউশন হবে, যেটাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলি আমরা। ফিউশন হলো, গ্যামেট তৈরি হলো, গ্যামেট ডেভেলপ হলো, সেখান থেকে একটা ফিটাস তৈরি হলো, ফিটাস বড় হলো, সেখান থেকে একটা নতুন একটা বেবি ক্রিয়েট হলো। যে স্পিসিস সেই স্পিসিসের বেবি সে ক্রিয়েট করবে। এই যে পুরো প্রসেসটাতে যখন একটা স্পার্ম সুইম করে যায়, তার মধ্যে কিন্তু অনেকটা এনার্জি থাকে, তাই না? হিউজ অ্যামাউন্টের এনার্জি কিন্তু খরচা হয় সেটার পেছনে। যখন সেটা ফিউজ করলো একটা ওভামকে, মানে ফার্টিলাইজেশনটা কমপ্লিট হয়ে গেল, তারপরে এখন বাকি অনেক ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোসাইটস, গ্যাস্ট্রোসাইটস, সব যে নামগুলো আছে, তাই না, পরপর তোমার স্টেজেস আসবে, থাকে না তোমার 4 সেল, 8 সেল, 16 সেল, 32 সেলস, 64 সেলস, এরকমভাবে ডিভিশন হতে শুরু করে, ব্লাস্টোমিয়াস বলে সম্ভবত দেখবে। তো ওইগুলো এই যে ডিভিশনসগুলো হবে, এবং তারপর সেইখান থেকে একটা পুরোপুরি প্রোজেনি, মানে একটা পুরো ফিটাস ডেভেলপ হবে আস্তে আস্তে। এই পুরো প্রসেসটার মাঝখানটাতে স্পার্মটা যখন একটা এনার্জিকে নিয়ে এলো, সেই এনার্জিটা তাহলে গেল কোথায়? সেই এনার্জিটা আলটিমেটলি নষ্ট তো হয়নি। তো সেই এনার্জিটা যখন ওই বাচ্চাটা তৈরি হলো তার মধ্যেই সেটা ট্রান্সফার হয়েছে, মানে আমি বলতে পারি যে সেই এনার্জিটা একটা মাসের ফর্ম নিয়েছে, তাই না? হলো কি না বলো? এটা তো মাসের আছে। ফর্ম। তো এটাই হলো সিচুয়েশনটা। তো যদি এনার্জি কনজারভেশনকে তুমি বুঝতে পারো, তার মানে তুমি কনফার্ম বলতে পারো যে পৃথিবীতে যেই এনার্জিটা একটা স্পিসিস, মানে একটা প্যাটার্নাল বডি একটা ম্যাটার্নাল বডিতে ট্রান্সফার করছে, সেই এনার্জিটা মোটেই নষ্ট হয়ে যায় না, সেটা নতুন একটা মাসকে ক্রিয়েট করে। এবং যে জন্য আমরা বলি যে তোর মধ্যে তোর মা বাবার লক্ষণ সব কিছু পাওয়া যাবে, বা তুই মানে তোর মধ্যে আমার রক্ত আছে, ওই না নিজেদের ফ্যামিলির লোককে। তার দুটো কারণ তো থাকে, একটা জেনেটিক্সের জন্য, আর একটা থাকে ডিএনএর জন্য, একটা হচ্ছে এনার্জির জন্য। যে সেই এনার্জিটারই একটা পার্ট তো আমি নিয়ে চলছি, আমার ফ্যামিলির একটা এনার্জির পার্টকে আমি নিয়ে চলছি, তোমরা তোমাদের প্রত্যেকের রেসপেক্টিভ ফ্যামিলির একটা এনার্জিকে নিয়ে চলছো। তো এনার্জি তো কখনো তবে নষ্টটা হলো না। তো যেহেতু আমি বলছি যে একটা মাস থেকে এনার্জি তৈরি হতে পারে, তার মানে এনার্জি থেকেও মাস তৈরি করা সম্ভব, এবং সেটা হচ্ছেও পৃথিবীতে। আমরা যদি লক্ষ্য করি ভালো করে প্রত্যেকটা জিনিসের ওপরে, তখন আমরা ব্যাপারগুলোকে আরও ভালো করে বুঝতে পারবো যে কী করে এনার্জি থেকে মাস তৈরি হলো। এবং এগুলো সবই হয় আমাদের চোখের সামনে, আমরা নজর দিয়ে দেখি না, বা সেটাকে আইডেন্টিফাই করি না, অ্যানালাইজ করি না বলে আমরা বুঝতে পারি না। যদি এই জিনিসটা ঠিক হয়, তাহলে এটাও ঠিক
যে যদি একটা ওয়েভের পার্টিকেল নেচার থাকে তাহলে একটা পার্টিকেলেরও ওয়েভ নেচার থাকবে, ঠিক কিনা বলো? যদি একটা ওয়েভের পার্টিকেল নেচার থাকে তাহলে একটা পার্টিকেলেরও ওয়েভ নেচার থাকবে, থাকবে কিনা বলো? থাকতে হ্যাঁ। হবে, কারণ ভাইসি ভার্সা ট্রু হতে হবে ভাই। যদি এটা হয় যে শুধুমাত্র একতরফাই সত্যি হচ্ছে, তার রিটার্ন পোর্শনটা সত্যি হচ্ছে না, তাহলে সেটা ল কী করে হলো? এবং সেটা পৃথিবীর নিয়ম নয়। পৃথিবী সবসময় এরকম ধারা করে যে একদিক থেকে সে যা দেখবে, যখন অন্য দিক থেকে সে রিটার্ন পাবে, সে চাইবে যে আমি সেম রিটার্নটাই পাই, না হলে তার ল স্যাটিসফ্যাকশন হবে না। বা তার মধ্যে, কারণ পৃথিবী যখন তৈরি হয়েছে সেইখান থেকে সে কোনো জিনিসকে খোয়াতে পারবে না। যা নিয়ে সে এসেছিল তাই নিয়ে তাকে ধ্বংস হতে হবে। এবং এটা আমাদের জীবনের ক্ষেত্রেও সত্যি। যখন আমরা বলি যে যা নিয়ে এসেছিস তোকে তাই নিয়ে যেতে হবে, কিছু তোর নয়, হয় না? অনেকে এরকম ধরনের জ্ঞান ফ্যানের কথাগুলো থাকে, তো বাস্তবে তো এগুলো সত্যি কথা, তাই না? যে পৃথিবী যেই পরিমাণ বস্তু নিয়ে বা যেই পরিমাণ এনার্জি অ্যান্ড মাস নিয়ে এসছে, তাকে সেই পরিমাণ এনার্জি অ্যান্ড মাস নিয়ে ধ্বংস হতে হবে। তো পৃথিবীর প্রত্যেকটা নিয়মই এরকমভাবে কাজ করে যে যদি একটা জায়গা থেকে অন্য জিনিস তৈরি হয়, তাহলে সেইখান থেকে অন্য একটা জিনিস, মানে তার আগের জিনিসটা তৈরি হতে হবে। সেই পার্সপেক্টিভে যদি একটা ওয়েভের পার্টিকেল নেচার থাকে, তাহলে পার্টিকেলেরও ওয়েভ নেচার থাকবে। এবং এই থিওরিটা দিয়েছিলেন ডি ব্রগলি। তিনি বললেন কি যে যদি একটা পার্টিকেল থাকে যার মাস হচ্ছে m, তাহলে সেই ক্ষেত্রে যার মাস m হবে, সেই ক্ষেত্রে যদি সেটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে তার যে মোমেন্টাম হবে দ্যাট উইল বি ইকুয়াল টু m ইন্টু ভি, এবং তার সঙ্গে কারেসপন্ডিং যে ওয়েভ লেন্থ থাকবে ল্যামডা, দ্যাট উইল বি ইকুয়াল টু h বাই এম ভি, বা আমি বলতে পারি h বাই পি। তো এইটাকে বলছি আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ। এবার এখানে লক্ষ্য করে দেখার মতো জিনিস একটাই, যে যদি আজকে আমি মাসটাকে ইনক্রিজ করে দিই, তাহলে ল্যামডা কমে যাবে, মানে তার কারেসপন্ডিং অ্যাসোসিয়েটেড যে ওয়েভলেন্থটা সেটা কমে যাবে। আর যদি মাসটাকে আমি কম নিই, সেই ক্ষেত্রে সেই পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড তার যে ওয়েভলেন্থ সেটা বেশি হয়ে যাবে। তো কথাটা যদি আমি শুনি, আমার মাথায় একটা জিনিস স্ট্রাইক করতে পারে। আজকে ফুটবল, হাতি, ঘোড়া, মানুষ প্রত্যেকে মুভ করে একটা কোনো সার্টেন স্পিড নিয়ে মুভ করলো। যখন সে মুভ করলো, তাহলে তার একটা মোমেন্টাম আমি পেলাম, এবং যদি তার মোমেন্টাম আমি পেয়ে যাই, তার কারেসপন্ডিং কোনো ওয়েভলেন্থ কেন আজ অবধি আমরা বলতে পারি না? না, যখন আজকে তুমি মুভ করছো বা আমি মুভ করছি, আমাদের একটা মাস আছে, এবং যখন একটা কোনো স্পিড নিয়ে আমরা মুভ করছি, তাহলে কেন আমরা আমাদের ওয়েভলেন্থকে বলি না যে আমার কাছ থেকে এত ওয়েভলেন্থ বেরোচ্ছে, ভাই তুই দেখে নে? কেউ বলতেই পারি না। কিন্তু ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করা যাবে, কারণ এইচের ভ্যালু তোমরা জানো 6.63 ইন্টু 10⁻⁻34, কারণ ওটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা আমরা জানি। কিন্তু আমরা বলি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা, এদের প্রত্যেকের একটা করে ওয়েভলেন্থ আমরা মেজার করতে পারি। কেসটা কি বলতো? কেসটা হলো এটা যে ম্যাথামেটিক্যালি তুমি ক্যালকুলেট করলে তাতে সায়েন্সের কিছু যায় আসে না। সেই ম্যাথামেটিক্সটা যখন তুমি প্রুফ করবে এবং তুমি দেখাতে পারবে যে ভাই এই দেখ, এইটা আমি মেজার করে দেখাচ্ছি যে ইলেকট্রন মুভ করলো, এই তার ওয়েভলেন্থ, যখন তুমি এটা মেজারমেন্টটা দেখাতে পারবে, তখন সায়েন্স এটাকে অ্যাকসেপ্ট করবে। আর একটা হয় তুমি ম্যাথামেটিক্যালি বললে এবং সেটাকে তুমি লজিক্যালি ফুলফিল করাচ্ছ, মানে তোমাকে যখন কেউ কাউন্টার অ্যাটাক করছে সেটাকে নিয়ে, তখন তুমি তাকে লজিক্যালি তার ডাউট ক্লিয়ার করে দিতে পারছো, এবং তুমি সবাইকে এটাকে মানিয়ে দিতে পারলে যে এই জিনিসটা দিয়ে তারা লজিক্যালি কোনো জিনিসকে সত্যি করে অ্যাকসেপ্ট করতে পারে, তখন তুমি বলবে সেটা ল। এই ক্ষেত্রে যেটা হয়, এই ক্ষেত্রে তুমি নিউমেরিক্যালি সমস্ত পার্টিকেলের কারেসপন্ডিং ওয়েভলেন্থ বার করতে পারো, কিন্তু মেজার করতে পারবে না। কারণ যত ছোট মাস তত বেশি ওয়েভলেন্থ, আর যত বড় মাস তত কম ওয়েভলেন্থ। এবং আজ অবধি আমরা পিকোমিটার কি অ্যাংস্ট্রম, এই রেঞ্জটা, কিংবা ধরো ফার্মি, এই রেঞ্জ অবধি ম্যাক্সিমাম মাপতে পারি। এর থেকে যদি ছোটো কোনো ওয়েভলেন্থ হয়, আমি তখন আর তাকে মাপতে পারবো না। এখন যদি এরকম ধরা হয় যে আমি বললাম, ধরো আমার মাস সাপোজ কত হতে পারে, ওই 68, ধরো আমার মাস হলো 68 কেজি, আমি মুভ করছি একটা কোনো ভেলোসিটি নিয়ে, এবং ধরো আমি ছুটছি, এবং আমার স্পিড সাপোজ ওই 7 কিলোমিটার/আওয়ার, কিংবা হ্যাঁ ধরো 7 কিলোমিটার/আওয়ার। তো তুমি 68 ইন্টু 7 করবে, আর উপরে কত থাকবে 6.63 ইন্টু 10⁻⁻34। এই যখন পুরো রেজাল্টটাকে তুমি বার করবে, সেটা 10⁻⁻30 ওপরে একটা রেঞ্জে লাই করবে। মানে এই ভ্যালুটা বাস্তবে এমন একটা ভ্যালু যেটা খুব কম ভ্যালু, ইভেন সেটা পিকোমিটার বা ফার্মি বা অ্যাংস্ট্রমকেও ছাড়িয়ে যাবে, কারণ আমরা 10⁻10 এরকম রেঞ্জ অবধি ক্যালকুলেটটা করতে পারি।
তো যে ওয়েভ লেন্থটাকে তুমি পাবে তুমি সেটাকে মেজার করতে পারবে না। মেজার করতে পারছো না মানে তুমি কি করে বলবে যে তোর এটাই ওয়েভ লেন্থ। কিন্তু যদি আমি বলি যে ছোট পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন, অ্যালফা, এদের ক্ষেত্রে নিউট্রন, এদের জন্য যেহেতু মাস অনেক কম, সেই জন্য ওয়েভ লেন্থটা অনেক বেশি হবে এবং বেশি রেঞ্জটা তো আমরা অলরেডি ক্যালকুলেট করতেই পারি, ছোটো লেন্থকে ক্যালকুলেট করতে পারবো না খুব একটা। এই জন্য আমরা শুধুমাত্র ডি ব্রগলি ওয়েভ লেন্থগুলোকে অলওয়েজ যে সমস্ত ছোট পার্টিকেলসগুলো আছে এদের জন্যই কথা বলি, কিন্তু বাস্তবে এমন নয় যে শুধুমাত্র ওদের জন্যই ডি ব্রগলি ওয়েভলেন্থ পাওয়া যায়। ডি ব্রগলি ওয়েভলেন্থটা এই থিওরির অনুযায়ী প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে পাওয়া যাবে, প্রত্যেকটা পার্টিকেল। এমন কোনো পার্টিকেলই হয় না যার মোশন থাকলে তার কোনো ডি ব্রগলি ওয়েভলেন্থ থাকবে না। আর এই যে ওয়েভ লেন্থটাকে তুমি পেলে, এটা একটা পার্টিকেল বা একটা ম্যাটারের জন্য পাচ্ছ, সেই কারণে এই ওয়েভ লেন্থটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ কিংবা ম্যাটার ওয়েভ। কেসটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। দেখো আমরা এটাও জানি, তোমরা তো পড়েওছো যে পি সমান মানে মোমেন্টাম ইকুয়াল টু রুট আন্ডার 2 ইন্টু এম ইন্টু কাইনেটিক এনার্জি। 11-এ পড়েছিলে এই জিনিসটা, হ্যাঁ তাই না? তো দেখো যদি একটা ইলেকট্রনকে আমি কোনো ভি পোটেনশিয়াল ডিফারেন্স দিই, সেই ক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি কত হবে না ই ইন্টু ভি। তো সেই ক্ষেত্রে আমরা কত লিখব? 2m ই ইন্টু ভি, এটাকে লিখব। হ্যাঁ, আচ্ছা আমরা জানি যে আরএমএস ভেলোসিটি কত হয়? আরএমএস ভেলোসিটি হয় 3kT/m রুট আন্ডার, এটা হয় আরএমএস ভেলোসিটি। তো যদি তার এটা আরএমএস ভেলোসিটি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে যদি কোনো গ্যাস হয় এটা হচ্ছে কিনা ভিআরএমএস। যদি কোনো একটা গ্যাসের জন্য আমরা বলি যে তার স্পিড এত, তার মাস যদি এম হয়, সেই ক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি কত হবে? তো তার কাইনেটিক এনার্জি হয়ে যাবে 12m ভিআরএমএস এটার স্কোয়ার। তো আসবে কত? 12m ভিআরএমএস স্কোয়ার, মানে স্কোয়ার পোর্শনটা উঠে যাবে এবং আমার কাছে যেটা পড়ে থাকবে সেটা হলো 3kT/m। এইটা আমার কাছে পড়ে থাকবে। তো এই সময় যদি আমি দেখি তাহলে এখন কাটাকুটি হবে এবং এম কেটে যাবে, আর এখানটাতে আমার কাছে পড়ে থাকবে কত না 3kT/2, 3kT/2 বা 3/2kT, এটা পড়ে থাকবে। এখন যদি আমি এর জন্য বলি যে তাহলে এই গ্যাসের জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে না, সেটা হয়ে যাবে রুট আন্ডার 2 ইন্টু এম ইন্টু ওখানে কত ছিল না 3kT/2, 3kT/2। তো এখানটাতে 2 কেটে যাবে এবং পড়ে থাকবে কত? রুট আন্ডার 3m ইন্টু কেটি। তো এই ডি ব্রগলি ওয়েভলেন্থ তুমি কার জন্য পাচ্ছ, মানে সরি এই মোমেন্টামটা তুমি কার জন্য পাচ্ছ? এটা হলো গ্যাসের জন্য, এটা হচ্ছে কার জন্য না ফর গ্যাস। এটা কার জন্য? ফর চার্জ। আর এটা কার জন্য? ফর এনি মাস। এবার যদি আমি এইগুলোকে পুট করি তাহলে আমি বলতে পারি যেটা গ্যাসের জন্য যে ডি ব্রগলি ওয়েভলেন্থ আমি পাবো সেটা কত হবে? ল্যামডা ফর আ গ্যাস, সেটা আমি কত পাবো না h/রুট আন্ডার এই যে মোমেন্টাম মানে 3m কেটি। যদি আমি বলি ল্যামডাটাকে ফর আ চার্জ, তখন কত পাবো? h/রুট আন্ডার কত ছিল জানো? হ্যাঁ 2m ইন্টু ইভি। আর যদি আমি কোনো একটা এমনি পার্টিকেলের কথা বলি তার জন্য কত পাবো? ফর আ পার্টিকেল বা মাস, পার্টিকেল না লিখে মাস লেখো তাহলে আরও পারফেক্ট হবে। তখন কত পাবো? h/রুট আন্ডার 2m ইন্টু কাইনেটিক এনার্জি। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। লিখে নাও।
হলো? হ্যাঁ স্যার। চলো এবার কয়েকটা ডি ব্রগলি ওয়েভলেন্থ লিখে নাও। লেখো ফর ইলেকট্রন, ফর প্রোটন আর ফর নিউট্রন, এই বা আলফা পার্টিকেল, এই কটা জিজ্ঞেস করে, বিশেষ করে শুধু জিজ্ঞেস করবে একটা, সেটা হলো ইলেকট্রনটা। আর এইটা আমাদের এক্সামে নিটেও জিজ্ঞেস করেছে, ডিরেক্টলি জিজ্ঞেস করেছে। ইলেকট্রনের জন্য লিখে নাও, এরকমভাবে লিখে নেবে যে ল্যামডা ই ইজ ইকুয়াল টু 12.27 ডিভাইডেড বাই রুট আন্ডার ভি। এই ভিটা কি? ভিটা হচ্ছে যেই পরিমাণ তুমি অ্যাপ্লাইড ভোল্টেজ দিলে সেইটা হলো তার ভি এর ভ্যালু। যদি তোমাকে আজকে আমি বলি যে একটা ইলেকট্রন আছে যাকে আমি সার্টেন একটা কিছু পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে অ্যাক্সিলারেট করেছি, তাহলে তার করেসপন্ডিং ডি ব্রগলি ওয়েভলেন্থ কত, তুমি জাস্ট ভি এর জায়গাতে ভ্যালু পুট করবে। আর মনে রাখবে যে এখানে যে ল্যামডাটাকে তুমি পাবে সেটা হবে ইন অ্যাংস্ট্রম, ইউনিটটা হবে অ্যাংস্ট্রমে। এটাকে মাথায় রাখবে, লিখে নাও। লিখেছো? হ্যাঁ। এবার লেখো ফর প্রোটন। প্রোটনের জন্য আসবে কত, লিখে নাও। আর যদি তোমাকে বলা অ্যালফা পার্টিকেল, এর জন্য আসবে এইটা। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইলেকট্রনেরটা, কারণ ইলেকট্রনটা এনসিআরটিতে দেওয়া থাকে এবং নিটে কোয়েশ্চেনটা লাস্ট 3 বছরের মধ্যে এসেছিলো। ডিরেক্টলি জিজ্ঞেস করেছিল যদি একটা কোনো ভি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড করা হয় কোনো একটা ইলেকট্রনকে, তাহলে সেই ক্ষেত্রে তার কারেসপন্ডিং ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে, এবং ডিরেক্টলি অপশনটা দেওয়া ছিল। লিখে নাও। হলো? হ্যাঁ। তো খুব সিম্পল জিনিস এটা, বুঝতে পেরেছো? একদম সিম্পল একটা জিনিস। দেখো এই জিনিসটার ইম্পর্টেন্সটাকে বোঝার চেষ্টা করো। তোমার মনে হতে পারে যে ডি ব্রগলি ওয়েভলেন্থ পুরো আমার কাজটা কি। তোমার মনে আছে হাইগেন ওই কী যেন ওটা, আরে ওই যে আনসার্টেনটি প্রিন্সিপালটা তোমরা পড়েছিলে না, হাইজেনবার্গ। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। ওটার হুম। ওটার কোনো আমাকে ফিজিক্যাল মানে প্র্যাকটিক্যালি তুমি কি বুঝেছিলে বলো তো ওটাকে দিয়ে? হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল আমরা সবাই পড়ে নিই, একটা সম্পর্ক দেওয়া থাকে এক্স আর পি এর মধ্যে, এবং আমরা সেটাকে সবাই নিজেরা পড়েও নিই, কিন্তু আমরা ওখান থেকে কি পেয়েছিলাম, সিগনিফিকেন্সটা বলতে পারবে তুমি ওটা? অব্যদ্বীপ পারবে? অব্যদ্বীপ বা ইন্দ্রাণী, যা খুশি তুমি বলতে পারো, তুমি যা বুঝেছো ফিজিক্যালি তুমি কি বুঝতে পারো, বলতে পারবে কি? দেখো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আমাদেরকে এইটা বলে যে একটা কোনো ইলেকট্রন কোনো পার্টিকুলার টাইমে বা কোনো একটা পার্টিকুলার টাইমে কোন জায়গাতে আছে, সেই জায়গাটা কোনো ফিক্স নয়। আর একটা জিনিস যে একটা বডি একটা টাইমে একটা জায়গাতেই থাকতে পারবে, দুটো জায়গা থাকা তার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ আজকে তুমি তোমার বাড়িতেই থাকতে পারো, তোমার বাড়িতেও আছো, তুমি তোমার মামার বাড়িতেও আছো, আবার তুমি স্কুলেও আছো, এটা সম্ভব না। যে কোনো একটা সময় তুমি যে কোনো একটা জায়গাতে থাকবে, আর এটাই আমাদেরকে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ফিজিক্যালি বলে। তার ফিজিক্যাল মিনিংটা হচ্ছে এটা। আমি বলেছিলাম কালকে যে যদি তুমি কোনো জিনিস সম্বন্ধে তার কোর সম্বন্ধে জানতে চাও, তার ডিটেলড তুমি জানতে চাও, তোমাকে কোয়ান্টাম জানতে হবে। ভেবে দেখো কোয়ান্টামে একটা ইলেকট্রন নিয়ে কথা বলা হচ্ছে এবং তার উপর প্রপার্টিস বলা হলো, আর আমি সেইটাকে দিয়ে যে কোনো পার্টিকেলের সম্বন্ধে বা যে কোনো মাস সম্বন্ধে আমরা কথা বলতে পারি। এর কারণ হলো একটা মাস তৈরি হয় অনেক ইলেকট্রন দিয়ে, ঠিক কিনা বলো? একটা মাস তৈরি হয় অনেক ইলেকট্রন দিয়ে। তো যদি আমি একটা ইলেকট্রনের প্রপার্টি বলি, তো তার প্রপার্টিগুলো অবভিয়াসলি সেই মাসটার মধ্যেই পাবো, কারণ সেটা তৈরি হচ্ছে ইলেকট্রনগুলোকে দিয়ে। তো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালই আমাদেরকে এটা বলে। যদি তোমাকে বলে যে যদি আমি প্রিন্সিপালটাকে বলি ভুল, তাহলে ধরো আমাকে কেউ একজন বললো যে আমি খুন করেছি, তার কোটের মধ্যে তোমার
তাকে জিজ্ঞাসা করা হলো, প্রুফ চাওয়া হলো, সে আরামসেই বলতে পারে যে না আমি এখানেও ছিলাম এই সময়, ওখানেও ছিলাম, কিংবা আমি একটা সময় দুখানা জায়গাতে লাই করছিলাম। সেটা সম্ভব নয়। যদি এই প্রিন্সিপালটাকে তুমি না জানো, তুমি বলতে পারো যে না হতে পারে হয়তো জীবনে, কিন্তু এখন তুমি জীবনে কেউ বলতেই পারবে না যে না এটা হওয়া সম্ভব নয়। বুঝতে পারলে? এখন বলবে যে ওটা একদম ভুল কথা, যে ও ওই সময় দুটো জায়গাতে থাকছিল, একটা পার্টিকুলার টাইমে ওর পক্ষে একটা জায়গাতে থাকাই সম্ভব, দুটো জায়গায় থাকা সম্ভব নয়। সেম, যদি তুমি আজকে কোনো একটা পার্টিকুলার ওয়েভলেন্থকে বার করতে পারো, তার ওয়েভলেন্থ বার করা মানে তার কত এনার্জি তুমি সেইটা বার করতে পারলে, এবং সে কোনখান থেকে কোনখানে ট্রাভেল করে গেছে তুমি সব কিছু বলতে পারবে। বুঝতে পারলে? এখন তো আমরা জিপিএস দিয়ে বলতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে তুমি ওয়েভলেন্থ জানতে পারলে সে কোথায় দিয়ে এসেছিল, কীভাবে গেছে, কারণ ওয়েভলেন্থ আছে মানে তার এনার্জি সেখানে ডিস্ট্রিবিউটেড হয়েছে, তার কিছু না কিছু এফেক্টস সেখানটা দিয়েছে, তুমি সেটাকে আইডেন্টিফাই করতে পারবে, এবং আইডেন্টিফাই করতে পারলে তুমি তার পাথটাকে জানতে পারবে। তুমি ভেবে দেখবে যে তোমরা ছোটোবেলা দেখেছো কিনা জানি না, পাওয়ার রেঞ্জার দেখতো তোমরা ছোটোবেলা? হ্যাঁ, হ্যাঁ স্যার। একটা তো পাওয়ার রেঞ্জার এসপিডি হতো, একটা তো পাওয়ার রেঞ্জার থান্ডারস্টর্ম, মনে আছে? হ্যাঁ। তাই না? তো কোনটা ভালো লাগতো তোমার? কোনটা তোমার? থান্ডারস্টর্ম। ঠান্ডা। ইন্দ্রাণী দেখোনি তোমরা পাওয়ার রেঞ্জার ওইসব জিনিসগুলো? না স্যার। সেই গো, ছোটোবেলা আমি খুব দেখতাম। ওখানটাতে একজন ছিল দেখবে থান্ডারস্টর্মে, অব্যদি হয়তো মনে আছে, যে ওদের লিডার ছিল, সম্ভবত ও কোথাও দাঁড়ালে সেই জায়গাটায় কি হয়েছে পাস্টে সব কিছু বলতে পারতো। মনে পড়ছে তোমার? হতো না? ও দেখতে পেতো কি হয়েছে, এবং বাস্তবে সেটা কিন্তু সম্ভব ডিপ ব্রগলি ওয়েভলেন্থের জন্য। একটা পার্টিকেল যখন কোথাও দিয়ে যাবে তখন তার ওয়েভলেন্থ তুমি সেখানে পেতে পারো। তার ওয়েভলেন্থ তুমি পাচ্ছ মানে সেইখানে কী কী ইনসিডেন্ট হলো তুমি বুঝতে পারবে, কারণ যতগুলো পার্টিকেল ছিল তাদের ওয়েভলেন্থ তুমি দেখতে পাবে। কিন্তু ওই যে মেজার করতে পারছি না, আর মেজার করতে পারছি না বলেই তো সেটাকে আমরা দেখতে পারছি না। বুঝতে পারলে? যেদিনকে মেজার করা সম্ভব হবে সেদিনকে হয়তো সেটা দেখতেও পাবো আমি। তো আমি আমার পাস্টকে, মানে কিছুক্ষণ আগে এখানে যেটা হয়ে গেছে, হয়তো আমি সেটাকে দেখতে পাবো, কারণ তার কারেসপন্ডিং ওয়েভলেন্থ এখানটা আমি পেতে পারবো। কেসটা বুঝতে পারলে? ফিজিক্যাল সিগনিফিকেন্স এটা জিনিসটা। তো জিনিসটাকে যেটা আমরা পড়ি এত ছোট্ট জিনিস, এই যে কি হ্যাঁ কি ডি ব্রগলি ওয়েভলেন্থ, এই তো ফর্মুলা, বাস্তবে এটা সিগনিফিকেন্স আছে ভাই। এবং আমি ওই জন্যই বারবার বলছি কোয়ান্টাম জিনিসটা এখন সব থেকে বেশি রিসার্চের জায়গা। একটা তোমার ইয়ে কী বলে ওটাকে, ওই হাই এনার্জি ফিজিক্স, একটা হচ্ছে তোমার এই কোয়ান্টাম ফিজিক্স। সাংঘাতিক জায়গা, যেটার উপরে বেস করে তুমি পুরো ইউনিভার্সের পাস্ট প্রেজেন্ট ফিউচারকে প্রেডিক্ট করতে পারবে। এবং এটা এখনও অবধি তোমার সবচেয়ে বেশি, মানে এখন তোমার ধরো এই যে তোমরা মেকানিক্স পড়ো, ফ্লুইডের মধ্যে সেগুলো চলে, গ্র্যাভিটেশন বলো, এদের রিসার্চ অত হয় না, কারণ এদের রিসার্চ স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, মানে যা পাওয়ার তারা পেয়ে গেছে। রিসার্চ যেটা হয় এখন সবচেয়ে বেশি সেটা হলো তোমার এই কোয়ান্টাম আর আমাদের হাই এনার্জি ফিজিক্সের উপরে, কারণ কোয়ান্টাম একমাত্র তোমাকে সব কিছুর আনসার দিতে পারে। এবং তুমি ভাবতে পারবে না কোয়ান্টাম দিয়ে তুমি যত ধর্মগ্রন্থ, এই যে ভগবানের কনসেপ্ট এটসেট্রা, তুমি সব কিছু এক্সপ্লেন করতে পারো শুধু এই কোয়ান্টাম দিয়ে। বুঝতে পারলে? তো এই ডি ব্রগলি ওয়েভলেন্থ জিনিসটা থিওরিটিক্যালি তো সবাই পড়ে নেয়, কিন্তু ফিজিক্যাল তার সিগনিফিকেন্সটা না বুঝতে পারলে তুমি তার ইম্পর্টেন্স বুঝতে পারবে না। বুঝলে? এগুলো এটা সিগনিফিকেন্স। তুমি ভেবে দেখো, তুমি আজকে যে জিনিসটাকে পড়লে, বাস্তবে যদি তুমি এটাকে সত্যি করেই মেজার করতে পারতে, বা তোমার চোখ সেটাকে মেজার করতে পারতো, আজকে কিছুক্ষণ আগে তোমার সামনে কী কী হয়েছে এই ঘরটার মধ্যে বা যেখানে তোমরা আছো, তোমরা কিন্তু সেটা দেখতে পারতে, কারণ তুমি সেই ওয়েভলেন্থকে সেন্স করতে পারতে। তো তোমার চোখ সেন্স করতে পারবে না, তাই তুমি দেখতেও পাবে না। বুঝতে পারলে? এই হলো ঘটনাটা। তো জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এবারে যেমন এটা যদি তুমি বুঝে যাও তাহলে তুমি এটাও বুঝতে পারবে। দেখো একটা আমরা পড়েছিলাম যে MBR ইকুয়াল টু NH/2π, মনে পড়ছে? MBR ইকুয়াল টু NH/2π, তাই না? এই যে MBR ইকুয়াল টু NH/2π আমরা পড়তাম, এটার মানেটা কি? দেখো যখন এটা একটা বোর থিওরি থেকে আমরা জানি যে যদি কোনো একটা অরবিটের মধ্যে একটা কোনো ইলেকট্রন রোটেট করে, তাহলে সেই ক্ষেত্রে তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে দ্যাট উইল বি ইকুয়াল টু দি ইন্টিজার মাল্টিপ্লিকেশন অফ দি h/2π। তো সেখান থেকে আমরা লিখতাম এই জিনিসটাকে যে MVR ইকুয়াল টু h/2π। তাহলে এখান থেকে আমি চাইলে এটাও লিখতে পারি h/mv ইজ ইকুয়াল টু 2πr, লেখা যায় তো? দেখো h/m/2π। কিছু এখান থেকে কিছু খুঁজে পাচ্ছ তোমরা? বলতে পারবে কেউ?
কিছু খুঁজে পাচ্ছ কি বলো তো? সেকেন্ড স্টেপে কি লেখা যেতে পারে বলতে পারবে? ঠিক করে দেখে বলো, তোমরা এক্ষুনি শিখেওছো জিনিসগুলোকে, ঠিক করে অবজার্ভ করে তাহলে বলতে পারবে। আচ্ছা এইচ বাই এমভি মানে? স্যার এইচ বাই এমভি মানে হচ্ছে ল্যামডা। ল্যামডা মানে কোন ল্যামডা? ডি ব্রগলি ওয়েভলেন্থ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই আমি বলতে পারি যে ডি ব্রগলি ওয়েভলেন্থ দ্যাট ইজ ইকুয়াল টু 2πr। আরে ভাই ডি ব্রগলি ওয়েভলেন্থ মানে 2πr। একটু আগে তো আমরা বলছিলাম যে ডি ব্রগলি ওয়েভলেন্থ জানতে পারলে সে মাসটা যেখান দিয়ে গেছে, সে কোন খান দিয়ে গেছে, তার কতটা রাস্তা গেছে আমি সেটা বলতে পারবো। হ্যাঁ দেখো না, তো যদি একটা ইলেকট্রন একটা 2πr পেরিফেরিতে মুভ করে, তাহলে সেই ক্ষেত্রে তার যে ল্যামডা হবে দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য ভ্যালু অফ দি পেরিফেরি। আমি এটাকে এরকমভাবে বলতে পারি, যদি আমি বলি এটা NH বাই 2π, তাহলে তো আরও ভালো হয়। আমি বলতে পারি কি এন ল্যামডা, মানে এন মানে কি তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো যদি সে প্রথম অরবিটে রোটেট করে তাহলে কটা ল্যামডা পাবে তুমি? n ইকুয়াল টু 1 হয় মানে একটা ল্যামডা। যদি সে সেকেন্ড অরবিটে মুভ করে তাহলে কটা ল্যামডা পাবে? 2 ল্যামডা। বুঝতে পারলে? এবং প্রথম অরবিটে মুভ করছে মানে তার ল্যামডা ইকুয়াল টু 2πr, অর্থাৎ সে এইখান থেকে স্টার্ট করবে এবং এইখান থেকে স্টার্ট করে, এই ধরো এইখান থেকে স্টার্ট করলো। আচ্ছা এরকমভাবেও করা যায় জিনিসটাকে, দাঁড়াও আমি এটাকে মুছে দিই তাহলে আরও ভালোভাবে হবে যেন। এই যে সে ধরো এরকমভাবে স্টার্ট করছে একটা জায়গা থেকে এবং তার একটা পুরো ওয়েভ ধরো কমপ্লিট হয়ে গেল এখানটাতে এসে, তো প্রথম অরবিট হয়ে গেল। যদি বলি সেকেন্ড অরবিট, তার মানে কি সেকেন্ড অরবিট মানে কি কটা ল্যামডা হবে? দুখানা ল্যামডা। তো এই একটা ল্যামডা হলো, আবার এই একটা ল্যামডা হলো, এইখান থেকে এই অবধি একটা ল্যামডা, এইখান থেকে এই অবধি আর একটা ল্যামডা, দুখানা ল্যামডা কমপ্লিট হয়ে গেল। যদি তিনটে হয় তাহলে তিনখানা ল্যামডা আসবে এখানটাতে, n ইকুয়াল টু 3 জন্য কীরকম হবে? তিনটে ল্যামডা আসবে, একটা দুটো তিনটে, এটা হলো n ইকুয়াল টু 3 জন্য। দেখো এই ডায়াগ্রামগুলো তোমরা বইয়েতে প্রত্যেকে দেখেছো, দেখো নি এখন অবধি কখনো? হ্যাঁ স্যার দেখেছি। এটা হয় কি করে? এইভাবেই তো হয়। এই কনসেপ্টটা আসে কোনখান থেকে? এইখান থেকে আসছে। বুঝতে পারলে? তো এই জিনিসটা না বুঝতে পারলে তোমার কাছে সেন্সটা জীবনে ক্লিয়ারই হবে না। যে ডি ব্রগলি ওয়েভলেন্থ জানতে পারলে আমি তার পুরো পাথটাকে বলতে পারলাম যে কতটা সে পাথ কভার করেছে। যে এনে তো অরবিটে থাকে, এই পরিমাণ পাথ কভার করছে, সেটা আসছে কোনখান থেকে? তার ল্যামডা দিয়ে বলতে পারি আমি। আমি যদি বলি স্যার 2πr কভার করেনি, আমি জানি না 2πr কভার করলো কিনা, কোনো ব্যাপার না। আমি তো এটা তো জানি যে সে কতটা ল্যামডা কভার করছে, তাই না? কতগুলো ল্যামডা? তিনটের জন্য তিনটে ল্যামডা, চারটের জন্য চারখানা ল্যামডা তৈরি হবে। বুঝতে পারলে? আর এখান থেকে দেখো আমরা বলি যে প্রত্যেকটা অরবিটের জন্য যখনই দুটো অরবিট থাকবে, বা ধরো আমি বললাম যে একটা অরবিটই থাকবে, সেখানটাতে সুপার ইম্পোজ হতে পারে, বা সেখানটাতে এরকম হতে পারে যে ওই দুটো ওয়েভ যখন সুপার ইম্পোজ করবে সেই ক্ষেত্রে সুপার ইম্পোজিশনের ওয়েভের যে প্রিন্সিপাল সেইগুলোও কাজ করাতে পারি আমি। তো সাপোজ এখানটাতে একটা ওয়েভের উপর আরেকটা ওয়েভ কোনোভাবে সুপার ইম্পোজ করে গেল, ধরো এতগুলো ওয়েভ ক্রিয়েট হলো, সেই ক্ষেত্রে যেমন এখানে হবে না, হতে পারে যেখানে অনেক করা ওয়েভ তৈরি হলো, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওয়েভের সুপার ইম্পোজিশনে যা যা লস তুমি পাও তুমি সেইগুলোকে অ্যাপ্লাই করতে পারবে এখানটাতে। তো ওটা তো পরে, ওগুলো আমার জেনে লাভ নেই, কারণ ওগুলো আরও অন্য চিন্তা ভাবনা। জাস্ট আমি ধারণাটাকে তোমাকে দিলাম। কেসটা বুঝতে পারলে প্রত্যেকে কী হচ্ছে? এইটা হলো এই MBR ইকুয়াল টু NH বাই 2π এর সিগনিফিকেন্স, যেটাকে না জানার জন্য শুধুমাত্র এগুলো বইয়ের মধ্যেই থেকে যায় এবং ওই পরীক্ষাতে নম্বর তোলার জন্য কাজে লাগে। কিন্তু বাস্তবে যতক্ষণ তুমি ফিজিক্যালি জিনিসটাকে ফিল করতে পারবে, বললাম না, যখন তুমি এই সাবজেক্টটাকে খুব ফিল করতে পারবে মন থেকে, তখন তুমি সাবজেক্টে দিবানা হয়ে যাবে। এবং আমি সত্যি কথা বলছি, তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি রিসার্চ করতে চাও, জেনারেল লাইনে পড়তে চাও, তাহলে তোমাকে আমি বলতে পারি এর থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট তুমি পাবে না। তুমি কেমিস্ট্রি, বায়ো যা খুশি নিয়ে পড়ো না কেন, কারণ এটা এমন ধরে ইন্টারেস্টিং সাবজেক্ট না যেটা তোমাকে প্রত্যেকটা সেকেন্ডে কোয়েশ্চেন্স করাবে, কোয়েশ্চেন জিজ্ঞেস করাবে তোমার মনের মধ্যে, এবং যখন তুমি আনসারটাকে দেবে এবং তখন তুমি দেখবে যে তুমি এই পৃথিবীর অনেক কিছু আননোন জিনিসকে তুমি জানতে পারছো, যেটা লজিক্যালি জানতে পারছো তুমি। বুঝতে পারলে? ইভেন আজকে কেমিস্ট্রি রিয়াকশানস যেগুলো তুমি পড়ো, সেইগুলো তো বেসিক্যালি লসগুলোরই অ্যাপ্লিকেশন। আজকে ভেবে দেখো, একটা নিউক্লিওফাইল একটা ইলেকট্রোফাইল, এদের মধ্যে রিয়াকশন হয় কেন? কেন একটা নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল গেল যে একটা ইলেকট্রোফাইল অ্যাটাক করে? কারণটা সিম্পল, সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের জন্য। এই যে আমরা বলি যে স্টেরিক রিপালশন হচ্ছে, কেন রিপালশন হচ্ছে? অনেক কটা
সেম চার্জ আছে তাদের মধ্যে রিপালশন হবে, অন্য যদি সেম চার্জ আছে তাদের রিপালশন বেশি ফেস করতে হবে। স্টেরিক হিন্ড্রেন্স বলছি আমরা ওটাকে। বাস্তবে লজিকটা তো এইখান থেকে আসছে, কারণ জিনিসটাকে অ্যাকচুয়ালি একটা মলিকিউল যার মধ্যে ইলেকট্রনস আছে, ইলেকট্রনের ক্লাউড আছে। বাস্তবে ধরে না CH3 এরকমভাবে ঘোরে, বাস্তবে ইলেকট্রনের ক্লাউড আছে ওরকমভাবে। ইলেকট্রনের ক্লাউড মানে সেখানটাতে নেগেটিভলি চার্জ অনেক আছে, রিপালশন বেশি ফেস করতে হবে। যদি সেখানে H- অ্যাটাক করে তাহলে বেশি পরিমাণ সে রিপালশন ফেস করবে সেখানটাতে। তো তুমি একটা কাজ করো, ওখান থেকে ইলেকট্রনকে বার করে দাও, পজিটিভ চার্জ এনে দাও ওটার মধ্যে, তাহলে তখন অ্যাট্রাকশন হয়ে যাবে। তো এইগুলোই তো জিনিস, যখন তুমি এই কনসেপ্টগুলোকে মাথায় ধরে নিতে পারবে না, তুমি দেখবে তোমার কেমিস্ট্রির এই রিয়াকশনসগুলো অনেক ইজি হয়ে গেল তোমার কাছে, কারণ তুমি সাবজেক্টটাকে এই কনসেপ্টটাকে তুমি কোরিলেট করাতে পারছো। আর এটা যেহেতু সবাই শেখায় না জিনিসটা, যেই কারণে আমার সময় আমাকে কেউ বলেনি, যে জন্য আমার সময় আমার ভয় লাগতো ব্যাপারগুলোতে। বেসিক্যালি তোমার আন্ডারস্ট্যান্ডিংটা, এই ফিজিক্সটাকে তুমি যখন তুমি অ্যাপ্লাই করলে কেমিস্ট্রিতে, তখন তোমার কাছে ফুলফিলনেসটা আসবে এবং তখন তোমার কাছে সেই কনসেপ্টটা ক্লিয়ার হবে। আজকে যখন থেকে তোমরা ওই অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশনস পড়বে কিংবা ইনঅর্গানিকের রিয়াকশনস, তোমরা এই সেন্সটাকে দিয়ে পড়বে, আমি বলতে পারি দেখবে তোমার অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার অনেক জিনিস সোজা মনে হবে, যেটা তোমার কঠিন মনে হয় যে কেন আজকে আমি কোনো একটা রিয়েজেন্ট নেব। বুঝতে পারলে? তো মনে রাখবে সমস্ত রিয়াকশনের পেছনে বেসিক কারণ একটাই, কোনোভাবে তোমাকে রিপালশন কমাতে হবে, অ্যাট্রাকশন বাড়াতে হবে। তার জন্য যদি সেখানে নেগেটিভ চার্জ থাকে, পজিটিভকে নিয়ে আসতে হবে কিংবা নেগেটিভকে কমিয়ে দিয়ে পজিটিভ আনতে হবে ওটার মধ্যে, যাতে করে যে অ্যাটাক করতে আসছে তাকে সে বেশি অ্যাট্রাকশন করে। বুঝতে পারলে? এই হলো কনসেপ্টটা। ওই কেসটা বুঝতে পারলে কি বললাম আমি? হ্যাঁ স্যার। ঠিক আছে, ম্যাটার ওয়েভ চলে গেল। এর পরে যে পার্টটা স্টার্ট হয় সেটা হলো আমাদের অ্যাটমিক মডেলের, যেটা মানে নিউক্লিয়ার ফিজিক্সের যে পার্টটা আসছে। নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে আমরা জানি যে যখনই কোনো একটা ইলেকট্রনের অরবিটকে আমরা স্টাডি করব, সেই সময় তার বিভিন্ন অরবিটের বিভিন্ন এনার্জি লেভেলস থাকে এবং দুটো ডায়াগ্রাম ড্র করব, ঠিক আছে, এনার্জি লেভেলে। তোমরা আমাকে বলবে যে কোন ডায়াগ্রামটা আমি ঠিক এঁকেছি। A আর B দিয়ে ড্র করছি আমি। চারটে এনার্জি লেভেল কি দেখাচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আমাকে বলো তুমি কোন ডায়াগ্রামটা ঠিক আছে A আর B এর মধ্যে এনার্জি লেভেলসে, বলো তো, বলো। স্যার বিয়েরটা। অবদীপ বলো কোনটা ঠিক আছে, পারবে কি অবদীপ? না পারলে না বলে দাও, পারবে কি? আচ্ছা ইন্দ্রাণী বলো তো কেন বিয়েরটা বললে, বলো। এটা পড়েছিলাম কিন্তু কারণটা ঠিক মনে নেই আমার। এলে বিয়েরটাই হবে, এনার্জি লেভেল এরকমভাবেই ড্র হয়, যত উপরের দিকে যাব তত গ্যাপ কমতে শুরু করবে দুটো লেভেলের মধ্যে। কারণটাকে বোঝো। কারণটা এই কারণে হয়, তুমি যত নিউক্লিয়াস থেকে দূরে যাবে তত তুমি বেসিক্যালি এরকম সিচুয়েশন তৈরি করছো যে এনার্জি কমাতে তুমি শুরু করছো। এর কারণটা হচ্ছে একটা, নিউক্লিয়াসের কাছে থাকা মানে কি অ্যাট্রাকশন ফোর্স বেশি, তো ওই অরবিটটা অবভিয়াসলি বেশি এনার্জি পাবে। যখন ওর থেকে তুমি একটুখানি উপরে উঠলে, অ্যাট্রাকশন ফোর্স একটুখানি কমে গেল, এনার্জি আর একটুখানি কমলো। আরও উপরে উঠলে অ্যাট্রাকশন আরও কমলো, এনার্জি সেই লেভেলটা আরও কমলো। আরও উপরে উঠলে অ্যাট্রাকশন আরও কমে গেল, এনার্জি আরও কমে গেল। তাহলে এখন যে ডিফারেন্সটাকে তুমি পাবে, সেই ডিফারেন্সটা দুটো এনার্জি লেভেলের মধ্যে বেশি থাকবে না কম থাকবে তুমি যত উপর দিকে যাবে, বলো? কম থাকবে। কম থাকবে, কারণ ভ্যালুগুলোই তো কমতে শুরু করছে। ভ্যালুগুলো কমতে শুরু করলে কারেসপন্ডিং এনার্জি লেভেলসের গ্যাপটাও তো বা ডিফারেন্সটাও তো কমতে শুরু করবে না। সেই কারণে এনার্জি লেভেলস যত উপর দিকে যাবে তত তাদের মধ্যে গ্যাপ কমতে শুরু করবে। এখন বিভিন্ন এনার্জি লেভেলে বিভিন্ন ইলেকট্রনস থাকে, বিভিন্ন অ্যামাউন্টের ইলেকট্রন থাকে। যখন কোনো একটা ইলেকট্রন তার একটা, আচ্ছা একটা জিনিস মনে রাখবে, এনার্জি কিন্তু কোনো ইলেকট্রনের হয় না, এনার্জি পার্টিকুলার অরবিটের হয়। ইলেকট্রন যখন সেই অরবিটটাতে রিচ করে তখন সেই অরবিটের যে এনার্জি তাকে সে ইউজ করে এবং ইউজ করে সে মুভ করতে স্টার্ট করে, এটা হলো নেচারটা। তো যখন
একটা ইলেকট্রন একটা এনার্জি স্টেটে আছে, তাকে ধরো আমি বললাম যে আপার এনার্জি লেভেলে আমাকে নিয়ে যেতে হবে বা হায়ার এনার্জি লেভেলে নিয়ে যেতে হবে, সে কখনোই নিজে থেকে যাবে না। এবং আমি যে বলেছিলাম যে পৃথিবীতে বিজ্ঞানের নিয়মগুলো সবার জন্যই অ্যাপ্লিকেবল, তুমি লক্ষ্য করে দেখবে যতক্ষণ তুমি তোমার নিজের স্টেটটাকে মেনটেন করতে চাইবে তোমাকে এক্সট্রা কিছু এফর্ট দিতে হবে না, তুমি তোমার নিজের স্টেটের মধ্যেই লাই করছো। তুমি যখনই নিজের লেভেলটাকে আপওয়ার্ড একটুখানি গ্রো করতে চাইবে তোমাকে এফর্ট দিতে হবে। এটা হতে পারে তোমার বাড়ির লোক এফর্ট দিল তোমার জন্য, তুমি নিজে থেকেই নিজেকে এফর্ট করে দিলে, যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা। তো আমি যে বলেছিলাম না যে ইলেকট্রনের প্রপার্টিগুলো আমাদের উপরে অ্যাপ্লাই করা হয় কারণ আমরা তৈরি হচ্ছে অনেক কটা ইলেকট্রনস নিয়ে। তো সেই জন্য যেহেতু একটা ইলেকট্রন তার নিজের স্টেট থেকে হায়ার স্টেটে যেতে গেলে নিজে থেকে যায় না, তাকে এনার্জি সাপ্লাই করতে হয়, তখন আমাদের ক্ষেত্রে তাই করতে হয় যে এফর্ট দিতে হয়। এখন এই যে এনার্জিটাকে আমি তাকে সাপ্লাই করলাম সেটা দুটো হতে পারে, যেমন ধরো আমি তোমাকে 3-4টে এনার্জি লেভেল এখানটা ড্র করে দেখাচ্ছি, এখন গ্যাপ ফ্যাপ করছি না, জাস্ট নর্মালি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। তো 4টে এনার্জি লেভেল আছে, ধরো এটার এনার্জি হলো সবকটা মাইনাসই থাকে কিন্তু আমি জাস্ট প্লাসে লিখছি জাস্ট বোঝার সুবিধার জন্য। ধরো এটার হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, এটার হচ্ছে 2 না একটুখানি বেশি করো তাহলে গ্যাপটা বেশি পাবে, ধরো 10 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে 8 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। এইখানে একটা ইলেকট্রন আছে এইখানে। এবার এই ইলেকট্রনটাকে তুমি 11 ইলেকট্রন ভোল্টের এনার্জি সাপ্লাই করেছো, 11 ইলেকট্রন ভোল্ট। তো যথারীতি এই এনার্জিটা 10 ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি। বেশি মানে এই ইলেকট্রনটা এখন এক্সাইটেড হবে, এক্সাইটেড হয়ে সে জাম্পও করবে হায়ার অরবিটের জন্য, যে আমি ওপরের এনার্জি লেভেলটাকে ধরবো, সে জাম্প করবে। যখন সে জাম্প করবে হায়ার অরবিটে যাওয়ার জন্য তখন একে আমি দিয়েছি কত 11, এ তার মধ্যে 10 ইউজ করবে এক্সাইট হওয়ার জন্য, বাকি যে 1 ইলেকট্রন ভোল্ট থাকবে সেটাকে নিয়ে সে উপর দিকে জাম্প করা স্টার্ট করবে এবং সে আপার এনার্জি লেভেলে চলে যাবে 8 ইলেকট্রন ভোল্টে, তাই না? হ্যাঁ। আর এখানেই মিসকনসেপশনটা চলে আসে। আমাকে বলো গ্যাপটা কত, বলো কতর গ্যাপ? 2 ইলেকট্রন ভোল্টে আমি কত এক্সেস ওকে দিয়েছি? 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে কি গ্যাপটাকে সে ফুলফিল করতে পারবে? না, তার মানে যে অরবিটে ছিল সেখানেই থাকবে। একদম তাই, থাকবে না, প্রথমে লাফাবে, বুঝতে পারলে? প্রথমে লাফাবে আচ্ছা। যে অয় অজগর আসছে তেরে আয়ামটি, কি করবে বলো? আয় কি হয় আমটি? বলো 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 ইন্দ্রাণী বলো, বলো বলো আয়ামটি কি হয়, বলো বলো, পড়নি? তো পড়েছি। ঠিক আছে বলো বলো, তাহলে তোমার কতটা মনে আছে দেখি, বলো বলো অয় অজগর আসছে তেরে আয়ামটি কি হবে? পেড়ে খাবে না, তো তো খাওয়ার জন্য ছুটবে কিন্তু গাছে নাগাল পাবে না, কেন? কারণ ওকে সাফিসিয়েন্ট এনার্জি দেওয়া হয়নি। তো লাফাবে বটে কিন্তু পৌঁছাতে পারবে না এবং সেই কারণে আবার রিটার্ন ব্যাক করে আসবে এইখানটা, এইটা হবে তার সিনটা। এমন নয় যে এখান থেকে লাফিয়ে উপরে এনার্জি লেভেলে চলে গেল, কেসটা বুঝতে পারলে? বোঝা গেল? চলো এবার এই ইলেকট্রনটাকে আমি আবার এনার্জি দিচ্ছি, এবার আমি দিলাম ওকে 12 ইলেকট্রন ভোল্ট। এবার কি হয় বলো? 12 ইলেকট্রন ভোল্ট, তাহলে সেকেন্ড অরবিটে চলে যাবে। সেকেন্ড অরবিটে চলে গেল, ঠিক আছে সেকেন্ড অরবিটে চলে গেল এবার। আচ্ছা এবার এই ইলেকট্রনটাকে আমি দিলাম 13 ইলেকট্রন ভোল্ট, একে 13 ইলেকট্রন ভোল্ট। এবার বলো কি হবে? আর সেকেন্ড অরবিটেই থাকবে। সেকেন্ড অরবিটে থাকবে। আচ্ছা কেসটা কি হবে দেখো, কেসটা বলো স্টেপ বাই স্টেপ বলো। প্রথমে কি হবে 13 ইলেকট্রন ভোল্ট, এনার্জি কত 10 ইলেকট্রন ভোল্টের, আচ্ছা দিয়েছি কত 13, এক্সেস কত আছে 3 ইলেকট্রন ভোল্ট, গ্যাপটা কত এখানটাতে 2, তাহলে এটাকে তো সে আরামসেই পেরিয়ে যাবে। তাহলে সে এখান থেকে জাম্প এখানে করলো, ঠিক আছে, কিন্তু এখানে কি থামবে? থামবে কি সেকেন্ড কেসে? না, কেন? কারণ আরও 1 ইলেকট্রন ভোল্ট বেশি আছে। তো সেই 1 ইলেকট্রন ভোল্ট নিয়ে তাহলে এখনো উপরের অরবিটে চলে যাবে, তাই না? আচ্ছা, যাবে কি? হিসাব করে বলো, ভেবেচিন্তে। কিন্তু না, আর 1 ইলেকট্রন ভোল্ট আছে, কিন্তু আরেকটা অরবিটে যেতে হলে তো আরো 2 ইলেকট্রন ভোল্ট দরকার। হ্যাঁ, তো সে কি করবে সেকেন্ড ইলেকট্রন ভোল্ট থেকে একটুখানি উপরে উঠবে সেকেন্ড অরবিট থেকে এবং আবার সেকেন্ডে ফিরে আসবে, হলো? এটা হলো কন্ডিশনটা।
এবার এখানটাতে দুটো প্রবাবিলিটি ক্রিয়েট হয়, যে সে সেকেন্ডে ফিরে আসতেও পারে, আবার তার মর্জি সে সেকেন্ডে না ফিরে এসে, এক সেকেন্ড দাঁড়া, হ্যাঁ এবার দেখো এখানটাতে দুটো প্রবাবিলিটি তুমি পাবে। একটা হলো সে জাম্প করে এখানে এলো, এখানে থেকে গেল, কিংবা কিংবা সে এইখান থেকে জাম্প করে এইখানে এসে আবার গ্রাউন্ডে ফিরে এলো, এটাও কিন্তু হতে পারে, বুঝতে পারলে? এইটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে সে ডিরেক্টলি এখানে না এসে প্রথমে সেকেন্ডে গেল, তারপর সেকেন্ড থেকে ফার্স্টে এলো। কেসটা বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ। এটাও হতে পারে। এবার ধরো তুমি যখনই দেখবে যে এই ইলেকট্রনটা উপরে গেল, একটা অরবিট থেকে নিচের অরবিটে ফিরে এলো, তখনই এই ইলেকট্রনগুলো ফোটন এমিট করা স্টার্ট করে। ফোটন কেন এমিট করলো? ফোটন এই জন্য এমিট করলো, যখন সে নিচের দিকে নামছে তখন তার মধ্যে যে এক্সেস পরিমাণের এনার্জিটা সেটাকে সে লুজ করছে, তার মানে, তাই না? হ্যাঁ। আর এনার্জি কখনো নষ্ট হতে পারে না ভাই। যেহেতু এনার্জি কখনো নষ্ট হতে পারে না, তার মানে সেই এনার্জিটা ইন সাম ফর্ম বাইরে এমিট হবে। যখন সেটা এমিট হলো তখন আমরা সেটাকে বলছি ফোটন এমিট হচ্ছে। এবং এই যে এমিশনটা হলো, তুমি ভেবে দেখো, বিভিন্ন এমিশনের জন্য বিভিন্ন রকমের তুমি এনার্জি পেতে পারো, তাই না? পেতে পারো, কারণ এনার্জি গ্যাপটার বিভিন্ন রকমের হচ্ছে। ধরো আজকে যদি আমি বলি যে এখান থেকে ডিরেক্টলি ফার্স্ট থেকে এক্সাইড হলো, সে উপরে গিয়ে নিচে এলো, তাই তুমি বলতে পারো 13 ইলেকট্রন ভোল্ট দিয়েছিলাম, 3 ইলেকট্রন ভোল্টের এনার্জি আমি পাবো। যদি তুমি বলো যে না, এটা প্রথমে সেকেন্ডে এসেছিল, তারপর সেখান থেকে ফার্স্ট হলো, মানে তুমি কত পেলে? সেকেন্ড আর ফার্স্টের ডিফারেন্স মানে কত পেলে? 1 ইলেকট্রন ভোল্টের। বুঝতে পারলে? কারণ 2 নিয়ে উপরে গেল, 1 নিয়ে ফিরে এলো। তো বিভিন্ন অরবিট থেকে বিভিন্ন অরবিটে জাম্প করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের ফোটনস বাইরে বেরোবে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট যেই ফোটনসগুলো বাইরে বেরোবে, সেই জন্য তাদের যেহেতু এনার্জি আলাদা মানে আমি বলতে পারি যে তাদের প্রত্যেকের জন্য এইচ নিউ এইটা আলাদা, বা আমি এটাও বলতে পারি যে এইচ সি বাই ল্যামডা এটাও আলাদা। আর এটা আলাদা হওয়ার কারণটা, মানে আলাদা হওয়ার মানে হলো এটাই যে তাদের যে কালার হবে সেটাও অন্য রকমের হবে, তাই না? কারণ ল্যামডা ফ্রিকোয়েন্সি এগুলো চেঞ্জ হচ্ছে, বিভিন্ন কালারের জন্য সেগুলো বিভিন্ন রকমের ল্যামডা হয় বিশেষ করে। তো ল্যামডা যেহেতু ডিফারেন্ট, তো আমি তো বলতেই পারি যে হ্যাঁ অবভিয়াসলি বিভিন্ন রকম কালার আমি সেখান থেকে পেতে পারি। আর এখান থেকে চলে আসে হাইড্রোজেন স্পেকট্রাম। এটা হলো হাইড্রোজেন স্পেকট্রামের বেসিকটা, ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। টিবিএফ, লিম্যান বামার প্যাশন ফুন্ড, মনে আছে? ব্র্যাকেট তারপর থাকে, তার আগে থাকে। তো এই কেসটা হবে এবার। তো মনে রাখবে যে যখন আমরা এই হাইড্রোজেন স্পেকট্রামটা পড়বো না, এই হাইড্রোজেন স্পেকট্রামটা পড়ার সময় এটা কখনো ডিপেন্ড করে না যে কোনখান থেকে ইলেকট্রনটা পড়ছে, ডিপেন্ড করে কোথায় পড়ছে। কোনখান থেকে পড়লো কোনো ম্যাটার না। ধরো যে তুমি 3 তলার ছাদ থেকে লাফ মারলে, তুমি ম্যাটার করে তুমি 3 তলার ছাদ থেকে লাফ মারলে নাকি 100 তলার ছাদ থেকে লাফ মারলে, ডিপেন্ড করে তুমি পড়লে কোথায়। আজকে তুমি যখন 3 তলার ছাদ থেকে লাফ মেরে বালির ওপরে পড়বে, তোমার কিচ্ছু হবে না। যদি তুমি কংক্রিট রাস্তার ওপর পড়ো, তোমার জীবন ভোগে চলে যাবে, মায়ের কি বাবার জানি না, এটাই হয়, তাই না? তো এই যে তোমার জীবন ভোগে চলে গেল, কেন গেল? ডিপেন্ড করলো তুমি কার উপরে পড়লে। তো মনে রাখবে এখানেও তাই হয়, যে যখনই ইলেকট্রন উপর থেকে নিচের দিকে ফল করে তখন ডিপেন্ড করছে কোন অরবিটে ফল করলো। যেরকম ধারা
দেখো এখানে আমি অনেক কটা অরবিট তোমাকে দেখালাম, n ইকুয়াল টু 1 2 3 4 5 6। তো যদি আর এখানে ইনফাইনাইট অব্দি এটা তোমার চলতে থাকছে, বুঝতে পারলে? আপ টু ইনফাইনাইট চলতেই থাকছে এই জিনিসটা এরকমভাবে। যদি আজকে ইনফাইনাইট থেকে বা মোর দ্যান 1 থেকে গ্রাউন্ড লেভেলে কোনো ইলেকট্রন জাম্প করে, সেই সময় মানে উপর থেকে নিচে জাম্প করছে, সেটা হতে পারে যে এইখান থেকে আসছে, হতে পারে এইখান থেকে আসছে, হতে পারে এইখান থেকে আসছে, যে কোনো জায়গা থেকে আসছে। মোট কথা যদি সেটা 1 নাম্বার অরবিটে জাম্প করে, কোনখান থেকে আসছে ম্যাটার করে না, কোথায় আসছে সেটা ম্যাটার করে। তাহলে এই যে সিরিজটাকে তুমি পাবে, এই সিরিজটাকে বলা হয় লিম্যান সিরিজ। বুঝতে পারলে? নেক্সট, এবার মনে করো যে এই যে ইলেকট্রনসগুলো জাম্প করছিল, এই ইলেকট্রনগুলো এখন ফার্স্ট অরবিটে জাম্প না করে সেকেন্ড অরবিটে জাম্প করতে স্টার্ট করলো। তারা এখন সেকেন্ড অরবিটে জাম্প করছে। এটাকে বলা হয়, এই যে সিরিজটা, এটাকে বলা হয় বামার সিরিজ। এবার ধরো ইলেকট্রনগুলো সেকেন্ড অরবিটে জাম্প না করে তারা জাম্প করছে থার্ড অরবিটে। এইটাকে বলা হয় প্যাশন। নেক্সট হচ্ছে ধরো তারা থার্ড অরবিটে জাম্প না করে ফোর্থ অরবিটে জাম্প করতে স্টার্ট করলো। যদি তারা ফোর্থ অরবিটে জাম্প করতে স্টার্ট করে, সেই ক্ষেত্রে কি হবে? ব্র্যাকেট সিরিজ। আর যদি ফোর্থ অরবিটে জাম্প না করে তারা ফিফথ অরবিটে জাম্প করে, সেই ক্ষেত্রে সেই যে সিরিজটা হবে তাকে আমরা কি বলবো না, ফুন্ড। PFUND, এখানে পিটা সাইলেন্ট থাকে। বুঝতে পারলে? এই হলো সিরিজটা। তো এই যে সিরিজগুলোকে তুমি এখানে পাচ্ছ, এই সিরিজগুলো তুমি পেলে কেন? এই সিরিজগুলোকে তুমি পেলে এই জন্য নয় যে তারা কোনখান থেকে জাম্প করে। তুমি দেখো প্রত্যেকের জন্য যেখান থেকে তারা জাম্প করছে সেটা কিন্তু অলমোস্ট সেম, মানে একদম এক্সট্রিমটাকে তুমি দেখো ইনফাইনাইট, সবার জন্য কমন, কিন্তু ডিফারেন্ট একটাই, সেটা হলো কোথায় জাম্পটা করেছে সেটা আলাদা। তো যখনই এইখান থেকে এখানে তারা পড়ছে, তখন ডিফারেন্ট ডিফারেন্ট কালার্সের লাইট এখান থেকে এমিট করবে, এও এমিট করবে, প্রত্যেকে ডিফারেন্ট কালার্সকে তারা এমিট করতে শুরু করবে এরকমভাবে। এবং যখনই এমিশনগুলো হবে, সেই এমিশনগুলোকে আমরা দেখতে পাবো যে তাদের কার কোনটা কালার। এবারে হয় কি যে আমরা সমস্ত রকমের এমিশনকে দেখতে পাই না। আমরা এমন নয় যে যতগুলো কালার পৃথিবীতে আছে বা যতগুলো ওয়েভলেন্থ পৃথিবীতে আছে, যা যা ফ্রিকোয়েন্সি, আমি সব কিছু দেখতে পাই, একদম নয়। আমরা দেখতে পাই শুধুমাত্র ভিবজিওরটাকে, তার আগে বা পরের যে সিরিজগুলো বা কালার্সগুলো আমি তাদেরকে দেখতে পাই। যেমন ইনফ্রারেড দেখতে পাবো না, ইউভি রে দেখতে পাবো না, শুধুমাত্র ভিজিবল রেঞ্জটাকে আমরা দেখতে পাবো। তো ভিজিবল রেঞ্জ বলতে ভিবজিওর তিনটে, মানে সেখানে 7টা যে কালার আছে, ওই 7টা কালারকে আমরা শুধুমাত্র দেখতে পাবো, বাকি আমি দেখতে পাবো না। এখানটাতে যেহেতু বিভিন্ন রকমের ফোটনস আমরা পাচ্ছি, আগে তোমরা ড্র করে নাও এটাকে, ঠিক আছে? তারপরে বাকিটা এক্সপ্লেন করছি। ড্র করে নাও এটাকে, প্রত্যেকের কাছেই থাকে। ওই স্যার লাইটটা যে এমিট হচ্ছে ওটা দেখাবো? হ্যাঁ, লাইটটা এমিট হচ্ছে, দেখে নিতে পারো। হয়ে গেলে বলবে কিন্তু।
হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো এবার দেখো, এই যে আমি বললাম যে বিভিন্ন জায়গা থেকে যখন তারা পড়বে তখন বিভিন্ন রকমের এনার্জির গ্যাপ তারা ক্রিয়েট করছে, বিভিন্ন রকমের এনার্জির গ্যাপ ক্রিয়েট করছে, মানে তাদের জন্য ল্যামডাটা বিভিন্ন রকমের হবে, ল্যামডা বিভিন্ন রকম হওয়ার জন্য সেখানটাতে কালার্স তারা বিভিন্ন রকম প্রডিউস করবে। তো এই কালারগুলো, এই যে লিম্যান সিরিজটা আছে, এই লিম্যান সিরিজটা ইউভি কালারকে প্রডিউস করে, আল্ট্রাভায়োলেট। এই যে বামার সিরিজটা, এই বামার সিরিজটা প্রডিউস করে কোনটাকে না, ভিজিবল রিজিয়নকে। বামারটা দেবে, চলো এখানে না লিখে আমি এই সাইডগুলো লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। তারা এটা কি দেবে, এটা দেবে ইউভি, এটা এই যে বামার সিরিজটা, এটা কি দেবে, এটা দেবে ভিজিবল, বামার সিরিজ। প্যাশন সিরিজ যেটা আছে, এই যে প্যাশন সিরিজটা, এটা কি দেবে, এটা দেবে নিয়ার ইনফ্রারেড, নিয়ার আইআর ইনফ্রারেড। বামার সিরিজ যেটা আছে, এটা কি দেবে, ফার ইনফ্রারেড, ফার ইনফ্রারেড, সরি মিড ইনফ্রারেড। আর যে ফুড সিরিজটা আছে, এটা কি দেবে, ফার ইনফ্রারেড। তো এই পুরো সিরিজটাতে কেবলমাত্র তিনটে টাইপের রেঞ্জ পাওয়া যায়, একটা হচ্ছে ইউভি, একটা হচ্ছে ভিজিবল, একটা হচ্ছে ইনফ্রারেড। এবার যখন ভিজিবল রেঞ্জের কথা আছে না, সেই সময় একটা কনসেপ্ট মাথায় আসবে যে ভিজিবল রেঞ্জ মানে 7টা কালার, মানে 7 রকমের ল্যামডা। সেটা কী করে সম্ভব? অবশ্যই সম্ভব। ভিজিবল রেঞ্জের মধ্যে n=2-তে ইলেকট্রনকে জাম্প করতে হবে যে কোনো আপার অরবিট থেকে। মানে আমি যদি বলি যে ভিজিবল রেঞ্জে আসার জন্য 1 থেকে 2-এ জাম্প করলে ভিজিবল রেঞ্জ হবে, সম্ভব কি? ভিজিবল রেঞ্জ হ্যাঁ কিনা বলো, 1 থেকে 2-এ জাম্প করলে, কিংবা বামার সিরিজ ফর্ম হবে, বলো সম্ভব কিনা? 1 থেকে 2-এ জাম্প করলে না, সম্ভব না, কারণ আপার থেকে লোয়ারে জাম্প করতে হবে, লোয়ার থেকে আপারে জাম্প করলে কখনো স্পেকট্রাল এমিশন হয় না। কারণ যখন সে আপার থেকে লোয়ারে জাম্প করবে তখন সে একটা এনার্জি স্টেটে ছিল, যখন সে নিচে আসবে তখন সে এনার্জিকে লুজ করবে। লোয়ার থেকে উপরে যাওয়ার সময়, মানে লোয়ার থেকে আপারে যাওয়ার সময় এনার্জি লুজ করবে না, বরং অ্যাবজর্ব করবে। যখন আমি বলছি যে 1 থেকে 2-এ যাবে তখন কোনো সিরিজ আসবে না, কিন্তু 2 থেকে 1-এ আসার সময় তখন সিরিজ আমি এটা পাবো। তো বামার হওয়ার জন্য কোনখানে আসতে হবে? 2-এতে। তাহলে মিনিমাম কোন অরবিট থেকে আসতে পারে, মানে মিনিমাম কোনখান থেকে 2-এ আসতে পারে বলো তো? 3 থেকে 2-তে। 3 থেকে, তাই না? তো যদি আমি তোমাকে বলি যে এই সিরিজগুলো আছে, সিরিজগুলোর জন্য যদি আমি বলি তোমাকে যে কোনখান থেকে কোনখানে পড়ছে, তো তার মানে তুমি বলতে পারো যে যেখান থেকে আসবে লিমেন্টটা সেটা হবে ইনফাইনাইট হতে পারে, কিন্তু যেখানে পড়বে সেটা কত হবে? 1। বামারের জন্য মিনিমাম কোনখান থেকে আসতে পারে? 3 থেকে। প্যাশনের জন্য 4 থেকে, মিনিমাম বললাম, এর ওপরের অরবিট থেকেও পড়তে পারে, কিন্তু আসতে হবে মিনিমাম হলো এইখান থেকে প্রত্যেকের জন্য। তো বামারের জন্য যখন 3 থেকে 2-এ পড়বে একরকম ডিফারেন্স পাবে, যখন 4 থেকে 2-এ পড়বে আরেক রকম ডিফারেন্স, বেশি ডিফারেন্স পেয়ে যাবে, যখন 5 থেকে 2 পড়বে আরও বেশি ডিফারেন্স পাবে। তো এনার্জির ডিফারেন্স তুমি যত বেশি পাচ্ছ তত তুমি ল্যামডাটাকেও সেরকমভাবে পাবে। এনার্জির ডিফারেন্স যত বাড়বে ল্যামডা তত কী হবে? বাড়বে না কমবে? বলো, বাড়বে। ঠিক করে বলো, ঠিক করে বলো। E=hc/λ, তাহলে ই বাড়ছে মানে ল্যামডা কি হচ্ছে? কমছে কমছে। কমছে, বুঝতে পারলে? তাই তুমি ভেবে দেখো, যত এনার্জির গ্যাপটা বাড়ছে বামারের সিরিজটাতে, মানে 2-এর সঙ্গে যত গ্যাপ বাড়ছে তত তুমি ভ্যারাইটিস টাইপের ল্যামডা পাচ্ছ, মানে তত তুমি কম ভ্যালুর ল্যামডা পাচ্ছ, তত তুমি কম ভ্যালুর ল্যামডা পাচ্ছ মানে কি, তত তুমি কালার পাচ্ছ। তো এখানে তুমি 7টা কালার কি দেখতে পাবে, ডিপেন্ড করবে কোনখান থেকে পড়ছে তার উপরে। কিন্তু এই যে পোর্শন 3টে আছে আর এইটা, মানে টোটাল 4টে পোর্শন তুমি দেখতে পাবে না, কারণ আমরা ইউভি আর ইনফ্রারেড রিজিয়নটাকে দেখতে পাই না, শুধুমাত্র ভিজিবল রেঞ্জটাকে দেখতে। তো আমাদের জন্য দেখার মতন কোনটা আছে সেটা হলো বামার সিরিজটা, যেটা আমরা তার কালারকে অবজার্ভ করতে পারবো, বাকিগুলোর কালার আমি দেখতে পাবো না। ব্যাপারটা বোঝা গেছে?
এবারে যখন এই কালারের কথা আমি বলছি, এখানে একটা ফর্মুলা চলে আসে। সেই ফর্মুলাটা কোনটা? সেই ফর্মুলাটা হচ্ছে যে এনার্জি যে ডিফারেন্সটা বা তাহলে কতগুলো নাম্বার আসবে, ফর্মুলাটা আমি লিখেই দিচ্ছি যে এটা আছে যে 1/λ দ্যাট ইজ ইকুয়াল টু আর ইন্টু 1/n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। এখানে n2 মানে কি? n2 মানে হচ্ছে যে কোনখান থেকে পড়ছে, এবং n1টা কি? n1টা হচ্ছে কোথায় পড়ছে, সরি উল্টো বললাম, n2টা হচ্ছে কোথায় পড়ছে, n1টা হলো কি না কোনখান থেকে পড়ছে। যেমন যদি আমি বলি যে লিম্যান, লিম্যান, আচ্ছা লিম্যানটা এখানে না লিখে এগুলোতে লিখে দিই। দেখো যেমন যদি আমি লিম্যান, আমাকে বলো লিম্যানের জন্য কোথায় পড়ছে, মানে n1টা n2টা কত হবে, কোথায় পড়ছে লিম্যানের জন্য? n2 1 1 1। আচ্ছা n1টা কত হবে, কত কত হতে পারে? 2 থেকে ইনফিনিটি। 2 থেকে ইনফিনিটি, 2 থেকে ইনফিনিটি। চলো বামারের জন্য বলো এখন, বামারের জন্য n1টা কত হবে, বলো বলো। 2 2। n2টা কি হতে পারে? 3 থেকে ইনফাইনাইট 3 থেকে ইনফাইনাইট। তাহলে এখানটা তো বলতে পারি এর জন্য কত হবে, যদি আমি বলি যে প্যাশন সিরিজটা এর জন্য n1 কত আসবে, বলো বলো বলো। 3 এক সেকেন্ড, এটা হবে তোমার n2 n1, এটা হচ্ছে n2, এটা হচ্ছে n1, সরি হ্যাঁ n2 n1, হ্যাঁ কত হবে 3। n1টা কত হবে? 4 টু ইনফাইনাইট 4 টু ইনফাইনাইট। এবার চলে এসো তুমি এটাতে বামারের জন্য, এর জন্য সরি ব্র্যাকেটের জন্য, ব্র্যাকেটের জন্য কত হবে n2টা? 4 4। n1টা কত হবে? 5 টু ইনফাইনাইট ইনফাইনাইট। এখানে কি আসবে যদি আমি এটাকে বলি, এটার জন্য চলে আসবে n2টা 5, n1টা হয়ে যাবে 6 থেকে ইনফাইনাইট। বুঝতে পারলে? এই হলো সিনটা। এবার তোমরা পয়েন্টগুলোকে পুরো কমপ্লিট করে ফেলো। হলো? হ্যাঁ স্যার চলো এবার দেখো এখানটাতে 3টে টাইপের লাইন্স আছে। লাইন্স বলতে এই যে প্রথম লাইনটা বা সেকেন্ড লাইনটা যেগুলো এখান থেকে পাচ্ছি না, তো যখন কোনো একটা অরবিটে তার ঠিক আগের অরবিট থেকে ইলেকট্রন আর কি আসছে, মানে ধরো আমি বললাম যে n1 অরবিট এলো কোনখান থেকে, তার আগের অরবিট থেকে, মানে n1 প্লাস 1 এই অরবিট থেকে। যদি আমি বলি লিম্যানের জন্য কত বলছি আমি 1, যদি তাহলে সেটা 2 থেকে যদি মানে ইলেকট্রনটা জাম্প করে, মানে 2 থেকে 1 অবধি যে লাইনটা ক্রিয়েট হলো ওই অরবিটটাকে আমরা, ওখান থেকে যে লাইনটা পাবো তাকে আমরা কি বলি, অ্যালফা লাইন। যদি আজকে আরও একটা অরবিট আগে থেকে জাম্প করে, মানে n1 প্লাস 2, মানে যদি আজকে লিম্যানের মধ্যে 2 থেকে জাম্প নয় 3 থেকে জাম্প হয়, মানে n1 প্লাস 2, সেই ক্ষেত্রে সেই লাইনটাকে আমরা বলি বিটা লাইন। আর যদি n1 প্লাস 3 অর্থাৎ 4 নম্বর অরবিট থেকে জাম্প হয়, সেটাকে বলা হয় গামা লাইন। তো 3টে লাইন প্রডিউস হয় এখানটাতে।
এর থেকে বেশি আর নাম দেওয়া হয় না, জেনারেলি 3টেকেই দেখা হয়, কারণ এরপরে এনার্জি লেভেলটা একটা গ্যাপ বেশি হয়ে যায়, তো ল্যামডা অনেক ছোট হয়ে যায় সেই ক্ষেত্রে। স্যার এটা আরেকবার বুঝিয়ে দেবেন। ধরো আজকে আমি বললাম যে লিম্যানের জন্য আলফা লাইন কোনটা, আলফা লাইন কোনটা মানে কি, তার এক স্টেপ ওপর থেকে যেটা জাম্প করবে, মানে 2 থেকে যেটা জাম্প হচ্ছে সেটা হলো আলফা লাইন হলো। লিম্যানের জন্য বিটা লাইন কোনটা হবে, 3 থেকে যেটা আসবে মানে তার 2 লেভেল উপর থেকে যেটা জাম্প করবে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। গামা লাইন কোনটা, 4 থেকে যেটা 1 এলো। চলো আমাকে তুমি বলো প্যাশনের জন্য আলফা লাইন কোনখান থেকে কোনখানে আসবে বলো? 4 থেকে 3 তে। 4 থেকে 3 তে। বিটা লাইন কোনখান থেকে কোনখানে আসবে? 5 থেকে 3 তে। আর গামা লাইন 6 থেকে 3 তে। 6 থেকে 3 তে। তো প্রত্যেকের জন্য ডিফারেন্ট আলফা বিটা গামা লাইন আমি বার করতে পারবো, বুঝতে পারলে? ডিপেন্ড করছে কোনখান থেকে কোনখানে সেটা জাম্প করছে তার উপরে। এবারে এখানটাতে আরেকটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা হলো যে ধরো আজকে আমাকে কেউ বললো যে আজকে n=5 থেকে একটা ইলেকট্রন জাম্প করেছে। এই n=5 থেকে যদি আমাকে বলে একটা ইলেকট্রন জাম্প করেছে, সেই ক্ষেত্রে কি কি পসিবিলিটিস হতে পারে? তো পসিবিলিটিস অনেক কটা হতে পারে, যেমন ধরা 1 2 3 4 5, 5টা অরবিট দেখালো। n=5 থেকে ইলেকট্রন জাম্প করছে, হতে পারে n=5 থেকে সে 6 এ জাম্প 4 এ জাম্প করেছে, আবার হতে পারে এখান থেকে 3 এ জাম্প করেছে, আবার এটা হতে পারে এখান থেকে 2 এ জাম্প করেছে বা এখান থেকে 1 এ জাম্প করেছে। আবার এটা হতে পারে যে প্রথমে সে এখান থেকে এখানে জাম্প করেছে, তারপরে সে এখান থেকে এখানে জাম্প করেছে, তারপরে আবার সে এখান থেকে মানে এখান থেকে এখানে, তারপর সে এখান থেকে এখানে, এটাও একটা হতে পারে। আবার এটাও হতে পারে যে প্রথমে এইখান থেকে এখানে জাম্প করলো, মাঝখানে না জাম্প করে, এবং সেখান থেকে ডিরেক্টলি নিচে জাম্প করলো। তুমি ভাবতে হচ্ছে এরকমভাবে কতগুলো কম্বিনেশন তুমি তৈরি করতে পারো 5 থেকে 1 আসার এই জাম্পটাকে। আমি তো কয়েকটা মাত্র দেখালাম, অনেক বাকি এখন। তুমি সারাদিন ধরে ড্র করো, হাজারখানা কম্বিনেশন তুমি পেয়ে যাবে, তাই না? মানে হতে পারে যে মানে ধরো তুমি তোমার কোথাও গেছিলে, সেখান থেকে তুমি বাড়ি এসছো, ডিরেক্টলি তুমি বাড়ি এসছো, কিংবা তুমি মাঝখানে তুমি দাদুর বাড়ি গেছিলে, সেখান থেকে তোমার বাড়ি, কিংবা প্রথমে দাদুর বাড়ি, সেখান থেকে মাসির বাড়ি, সেখান থেকে জ্যাঠার বাড়ি, সেখান থেকে তোমার বাড়ি, কিংবা তুমি প্রথমে দাদুর বাড়ি স্কিপ করে সোজা জ্যাঠার বাড়ি চলে গেছিলে, সেইখান থেকে তোমার বাড়ি এসেছিলে। তো কতগুলো কম্বিনেশন তুমি তৈরি করতে পারো ভাবতে পারছো এরকমভাবে? অনেকগুলো। তো যদি একটা ইলেকট্রন কোনো একটা পার্টিকুলার অরবিট থেকে একটা কোনো অরবিটে জাম্প করে, তো সেটা অনেক রকমভাবে জাম্প করতে পারে, অনেক কটা স্টেপ কেসে জাম্প করতে পারে, অনেক স্টেপে। এবং সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র একটাই যে সিরিজকে পাবো তা কিন্তু নয়। কারণ তুমি ভেবে দেখো, যখন এই ইলেকট্রনের জাম্পটা হবে, সেই জাম্পটা যখন n=4 আসছে, 5 থেকে যখন সেটা 4 আসছে, তখন আমি কোন সিরিজটাকে পাচ্ছি? ব্র্যাকেট সিরিজ পেলাম সেখানটাতে। যদি 3 আসে তাহলে কোনটা পাবো? প্যাশন পেয়ে যাচ্ছি। যদি সেটা তোমার কি বলে এটা 2 আসে, তাহলে বামার সিরিজ পাবে। 1 এলে তুমি লিম্যান পাবে। এবার ধরো আমি বললাম যে এটা প্রথমে এখানে এলো, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তো সেই ক্ষেত্রে তুমি এই সিরিজগুলোকে আবার পাচ্ছ। আবার আমি বললাম যে না, তুমি এইখান থেকে সোজা এখানে এলে, তার মানে মাঝখানে তুমি 4টাকে স্কিপ করেছো, কিসে এসছো? তুমি 5-এ এসছো। 5-এ এসছো মানে তুমি কোনটাকে পেলে? এখন ব্র্যাকেটকে পেলে, তাহলে ফোনটাকে তুমি তখন পেলে না। সরি, 4-এ এসছো মানে তুমি কি বলে হ্যাঁ, ব্র্যাকেটটাকে পেলে, ফোনটাকে তুমি পেলে না, বুঝতে পারলে? আবার তুমি ধরো এইখান থেকে সোজা গ্রাউন্ডে এসছো, তার মানে তুমি মাঝখানে আবার কোনটাকে পেলে না? তুমি প্যাশনটাকে আর বামারটাকে পেলে না, সোজা লিম্যানটাকে পেয়ে গেলে, বুঝতে পারছো? তো অনেক কটা কম্বিনেশন তৈরি হতে পারে যখন একটা কোনো সার্টেন স্টেট থেকে ইলেকট্রন আর একটা কোনো স্টেটের মধ্যে জাম্প করবে, বুঝতে পারছো? হতে পারে সে মাঝখানে ওই ব্রেক জার্নি করে করে আসছে, আর না হলে একটা মানে সেমি ব্রেক জার্নি করে করে আসছে, কিংবা ডিরেক্ট জার্নি করছে। হাজারখানা পসিবিলিটিস তোমার চোখের সামনে তুমি পেতে পারো। তার অ্যাকর্ডিং ডিপেন্ড করবে তুমি কোন কোন সিরিজকে পাবে। তো এই জন্য যদি কোনো একটা ইলেকট্রন কোনো একটা nth অরবিট থেকে আরেকটা অরবিটে জাম্প করে, সেই ক্ষেত্রে তার যে ফর্মুলাটা আমরা পাই, যে কতগুলো লাইন আমি পেতে পারবো পারমুটেশন কম্বিনেশন করে, সেই ফর্মুলাটা হচ্ছে n×n-1/2। এতগুলো লাইন আমরা পেতে পারি। তার মানে যদি আজকে আমাকে বলে যে একটা ইলেকট্রন 4th অরবিট থেকে গ্রাউন্ড অরবিটে সেটা জাম্প করলো, তাহলে কতগুলো আমি পাবো, না কতগুলো পাবো বলো? কোনখান থেকে জাম্প করলো? 4 থেকে?
তাহলে 4 × 4 - 1 মানে হচ্ছে 3/2 মানে হচ্ছে তোমার 12/2 মানে 6, 6খানা লাইন আমি তাহলে পেতে পারি যদি 4 থেকে সেটা গ্রাউন্ডে জাম্প করে, বা সেটা 4 থেকেই জাম্প করে, যেখানে খুশি জাম্প করুক না কেন। কেসটা বুঝতে পারলে? হুম কিন্তু এই যে ফর্মুলাটা, এটা আমাকে একদমই এটা বলে না যে কোন সিরিজকে আমি পাবো। সম্ভব নাকি বলো? তুমি বলো, তুমি কী করে বলবে? তোমাকে আমি বললাম 5 থেকে জাম্প করলো, তুমি বলবে 5 থেকে, তাহলে 5 × 5 - 1 মানে 4, অর্থাৎ 5 × 4 = 20/2 মানে 10খানা। তাহলে আমি 10খানা লাইন পাবো, কনফার্ম হয়ে গেল, ঠিক আছে। যখন যদি 5 নাম্বার থেকে সেটা জাম্প করে, তাহলে তুমি 10খানা লাইন তুমি পেতে পারো। আচ্ছা, এই যে 10খানা লাইন সে তুমি বললে, সেই 10টা লাইন কিভাবে জাম্প করলো তুমি সেটা বলতে পারবে? না না। এই কারণে বলতে পারবে না, কারণ তোমাকে আমি এটা একদমই বলিনি যে সেটা কোনখানে জাম্প করলো। যদি তোমাকে আমি এটা বলে দিই যে সেটা 5 থেকে 3-এ জাম্প করলো, তখন তুমি মাথা ঘামাতে পারো যে আচ্ছা 5 থেকে 3-এ জাম্প করেছে তো ঠিক আছে, 5 থেকে 3-এ, 5 থেকে 3 মানে হচ্ছে তোমার 1 2 3 এই অবধি জাম্প করছে, তাহলে 5 থেকে 4, 4 থেকে 3 এটা হতে পারে। আচ্ছা, আবার এটাও হতে পারে, তাহলে 5 থেকে 4 মানে হলো একটা, আবার 4 থেকে 3 সেখানে একটা, অথবা এটা হতে পারে যে 5 থেকে ডিরেক্টলি 3-এ জাম্প করেছে, ঠিক আছে, এটা একটা হতে পারে। তাহলে কতগুলো পেলাম? 1 2 3, 3টে। এর বেশি তো আমি পেতে পারবো না, কারণ আমি তোমাকে রেস্ট্রিক্টেড করে দিলাম যে তোমাকে 3 অবধি আমাকে বলতে হবে। এবং সেই ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে বলতে পারো যে এখানে আমি কোন কোন সিরিজ পেতে পারি। যখন 3-এ জাম্প করছে তখন প্যাশন পাচ্ছি, যখন 4-এ জাম্প করলো তখন ব্র্যাকেট পেলাম। তাহলে আমি কোন কোন সিরিজ পেলাম? ব্র্যাকেটের সিরিজ পেলাম, আর একটা কিসের পেলাম? প্যাশনের সিরিজ পেলাম, তাই না? ব্র্যাকেটের সিরিজ পেলাম আর প্যাশনের সিরিজ পেলাম, বুঝতে পারলে? এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে যখন সেটা 3-এ জাম্প করলো, তখন 3-এ জাম্প করার জন্য সে একবার ডিরেক্ট জাম্প করেছে, একবার ব্রেক জার্নি করেছে, মানে 2খানা লাইন পেয়েছে। 3-এ দুরকমভাবে জাম্প করেছে, এবং সেই যে জাম্পটাকে সে করলো, অর্থাৎ প্যাশনের কতগুলো লাইন তৈরি করলো? 2খানা। মাঝখানে যখন সে একবার 4-এ এসেছিল, তারপর 3-এ এসে, তো 4-এ আসার জন্য ব্র্যাকেট তৈরি হয়েছিল, তাহলে একটা হবে ব্র্যাকেটের আর দুটো হবে কিসের? প্যাশনের। এই পুরো 3টে লাইনের মধ্যে। কেসটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। তাই না? এটা তুমি তখন বলতে পারলে যখন আমি তোমাকে যেখানে পড়েছে সেটাকে বললাম। এবার বারবার প্রথম থেকে বলছি, কোনখান থেকে পড়লো ইম্পর্টেন্ট নয়, কোথায় পড়লো সেইটা ইম্পর্টেন্ট, কারণ তার উপর ডিপেন্ড করবে সে কোন সিরিজটাকে তৈরি করছে, বুঝতে পারলে? এই হলো কেসটা। তো এই যে ফর্মুলাটা, যে যখন একটা জায়গা থেকে কোনো একটা লেভেলে পড়বে, তো সেই ক্ষেত্রে তার কতগুলো লাইন্স সে ক্রিয়েট করবে, তো একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো, যদি সে n থেকে m এর মধ্যে জাম্প করে, সেই ক্ষেত্রে কতগুলো লাইন্স তৈরি হবে না n - m ইন্টু n - m - 1 ডিভাইডেড বাই 2, বুঝতে পারলে? সরি, +1 হবে, বুঝতে পারলে? এটা হলো ফর্মুলাটা। তো এটা তুমি তখন ইউজ করবে যদি আমি বলি যে n থেকে m এ জাম্প করলো, মানে তোমাকে র্যান্ডামলি বললাম না যে হ্যাঁ n থেকে জাম্প করলো, আমি বললাম n থেকে m এ জাম্প করেছে, সেই সময় কতগুলো লাইন ক্রিয়েট হতে পারে, বুঝতে পারলে? আমি সেইটাকে বার করতে পারবো এখান থেকে, যেটা আমি এক্ষুনি থিওরিটিক্যালি বললাম 2টো লাইন দিয়ে। তাহলে এটা হলো তোমার কি টোটাল কতগুলো লাইন্স হতে পারে, টোটাল লাইন্স, ঠিক আছে। কিন্তু এইখান থেকে আমি এটা বলতে পারবো না যে কোন কোন সিরিজ হবে, কিন্তু এইখান থেকে আমি বলতে পারবো যে যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করলো তখন কতগুলো লাইন্সে ক্রিয়েট করবে, বুঝতে পারলে? এগুলো কেসটা বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। চলো, হ্যাঁ, স্যার। থাক, আবার পরের ক্লাসে দেখা হবে, ঠিক আছে? চলো, টাটা, গুড নাইট।